অরণ্যের সঙ্গে বিয়ের প্রথম কয়েক মাস ইরামের কাটলো স্বপ্নের মতো। এক জীবনে যা যা তার কোনোদিন পাওয়া হয়ে ওঠেনি, অরণ্য সেই সব না পাওয়াদের হাজির করলো ইরামের পদতলে। নিজের আগের সব সময় সে ইরামের মুখে ভাতের লোকমা তুলে দেয়। বাইরে গেলে ঘন্টায় ঘন্টায় ফোন করে, কোথায় যাচ্ছে, কখন ফিরবে, ইরাম খেয়েছে কিনা, ঘুমোচ্ছে কিনা ইত্যাদি চিন্তায় সে নিজের কাজই ঠিকমতো করতে পারে না। একবার ইরাম সিঁড়িতে পিছল খেয়েছিল বিধায় বাড়ির প্রত্যেকটা সিঁড়ি কার্পেট দিয়ে বাঁধিয়ে ফেলেছে অরণ্য। সে ইরামকে উষ্ণ ভালোবাসার চাদরে গভীরভাবে মুড়িয়ে রেখেছে যেন। পারলে স্ত্রীকে সে শুকনো মাটিতে কষ্ট করে হাঁটতেও দেবে না যেন, আজীবন কোলে কোলে রাখবে। আজ প্রথমবারের মতো অরণ্যর গাঞ্জিপুরের একটি ফ্যাক্টরিতে এসেছে ইরাম। ভীষণ উত্তেজিত সে, বুক ভর্তি উচ্ছ্বাস এবং তীব্র আনন্দের জোয়ার। কিছুক্ষণ আগেই সে এমন একটি বিষয় সম্পর্কে নিশ্চিত হয়েছে যা সম্পর্কে জানলে অরণ্য আনন্দে আত্মহারা হয়ে যাবে সে নিশ্চিত। গাড়ি থেকে সাবধানে নামলো সে। অজান্তে একটি হাত এসে থামলো নিজের পেটের উপর। মোলায়েম হাসলো ইরাম, চোখে জল জল করছে তারারা। এই দেহের ভেতর যে ছোট্ট প্রাণটি বেড়ে উঠছে, তার হদিশ পেলে অরণ্য কোন ধরনের পাগলামি করবে সেটা দেখার জন্য মুখিয়ে আছে সে। এর মধ্যেই আন্দাজ করতে পারছে ইরাম, অরণ্য তাকে অঘোষিত লকডাউন দিয়ে বাসায় বসিয়ে ফেলবে। পারলে নিজের অফিস টেনে বাসায় নিয়ে রাখবে। এক ফোঁটা একলা ছাড়বে না ইরামকে। এখন তো শুধু সিঁড়িতে কার্পেট মুড়িয়েছে, ভবিষ্যতে গোটা বাড়ির মেঝেটাই মুড়িয়ে ফেলবে। বেডরুম অবধি সিসি ক্যামেরা লাগিয়ে রাখবে, যেন কিছুতেই স্ত্রী চোখের আড়াল না হয়। এমন ভাবতে ভাবতে ইরাম মহা উৎসাহে ভেতরে ঢুকলো। কয়েকজন লোক এদিকে সেদিকে হাঁটাহাঁটি করছে। ইরামকে দেখেই একজন এগিয়ে এলো। ম্যাডাম, আপনি এখানে? মুচকি হাসলো ইরাম। অরণ্য কেবিনে? জি ম্যাডাম, স্যার তো মাত্রই সেক্রেটারির সাথে একটা মিটিংয়ের জন্য ঢুকলেন। কাউকে বিরক্ত করতে মানা করেছেন। ব্যাপার না, আমি যাচ্ছি। ইরাম নিজেই এগোলো। লোকটা তাকে 4 তলার কেবিনের ফ্লোর অবধি পৌঁছে দিয়ে বিদায় দিল। বেশ জোরে সরে হেঁটে গেল এগিয়ে ইরাম। তার আর তর সইছে না। কেবিনের দরজাটা স্বচ্ছ কাচের তৈরি, স্লাইড করে খোলা বন্ধ করা যায়। ইরাম কাছে গিয়ে হাত দিয়ে এক টানে দরজাটা খুলে ফেলল। উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, অরণ্য! নিজের চোখের সামনের দৃশ্যটি দেখেও বিশ্বাস করতে বেগ পোহালো ইরাম। তার হাসিটা মুছল না। এতটাই স্তম্ভিত সে যে অসহায়ের মতন তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। অরণ্যর অফিসের কেবিনের উপরে চিত হয়ে শুয়ে আছে তার সেক্রেটারি। মেয়েটি অর্ধবিবস্ত্র। অরণ্য তার দুই পাশে হাত রেখে টেবিলের উপরে ঝুঁকে আছে, যেন ভোজে নেমেছে। মেয়েটির পা দুটো অরণ্যর কোমরের দুপাশে ঝুলছে। উভয়েই জমে গিয়েছে হঠাৎ ইরামের আগমনে। প্রসারিত দৃষ্টি মেলে তাকালো তারা সামনের দিকে। মেয়েটার মুখ চিনতে ইরামের বেগ পোহাতে হলো না। প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করে অরণ্যর সেক্রেটারি হিসাবে। মেয়েটিকে পরিচয় করিয়ে দিয়েছে অরণ্য স্বয়ং। আমার ছোটবেলার বান্ধবী। যখন আমার কেউ ছিল না, তখন থেকে ও আমার পাশে আছে। অরণ্যর কঠিন সময়ে পাশে ছিল বিধায় মেয়েটার প্রতি কৃতজ্ঞতা বোধ করত ইরামও। কোনো দিন দুজনের মাঝে সে অফিসের কথাবার্তা ছাড়া খুব ব্যক্তিগত কিছু বলতে দেখেনি। বিশেষ করে বিয়ের পর থেকে সেক্রেটারিকে কাজের বাইরে কখনো আলাদা নজরে দেখেনি অরণ্য। অন্তত ইরাম এতদিন তাই জানত, মনে প্রাণে বিশ্বাস করত। অরণ্য অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। সে যেভাবে ইরামকে নিজেদের অতি মূল্যবান সম্পদের মতো আগলে রাখে, তাতে সন্দেহের কোনো অবকাশ অবধি পায়নি রমণী। উল্টো এমন কিছু মনে আসলেও সে নিজেকে নিজে ধমকাত। অরণ্য জানলে কি কষ্ট পাবে, তাকে এভাবে অবিশ্বাস করা যায়? ইরাম যা করে এসেছে তাকে বলে অন্ধবিশ্বাস। সেটা সে ঠিক এই মুহূর্তে এসেই অনুভব করল। ক্ষণিকের জন্য পায়ের জোর হারিয়ে ফেলল ইরাম। দরজা আঁকড়ে ধরার প্রয়োজন হলো তার নিজের পতন ঠেকাতে। সেক্রেটারি মেয়েটা টেবিল থেকে উঠে পড়তে চাইল। শিট, লকটা চাপ দিয়েছিলাম, তাড়াহুড়োয় বোধহয় ঠিকভাবে চাপ পড়েনি। রিল্যাক্স, আমার এখনো শেষ হয়নি। অরণ্য কণ্ঠটা অচেনা শোনালো, ভীষণ রকমের অচেনা। ইরাম বিশ্বাস করতে পারল না নিজের কানকে। যেন তার অরণ্য নয়, ভিন্ন কেউ কথা বলছে ওই খোলসের ভেতর থেকে। নিজের অর্ধাঙ্গিনী সেখানে উপস্থিত দেখেও অরণ্য বিন্দু মাত্র পিছিয়ে এলো না।
বরং সেক্রেটারি মেয়েটার পা দুটো শক্ত করে আঁকড়ে ধরে নিজের কোমরে পেঁচিয়ে কাছে টেনে নিল। মেয়েটা গুঙিয়ে উঠল। শব্দহীন হাসল অরণ্য। এসেই যখন পড়েছে, শি ক্যান জাস্ট ওয়াচ হাউ গুড হার হাজব্যান্ড ফাক্স। আহ! মেয়েটির শীতকারে ভরে উঠল গোটা কেবিন। ইরাম অবিশ্বাস্য নয়নে অত্যন্ত বিভীষিকাময় দৃশ্যটির দিকে চেয়ে রইল। অসহায়ের মতো দেখল কি ভয়ানকভাবে টেবিলটা কাঁপছে। অরণ্য ঠোঁটের পৈশাচিক হাসি, মেয়েটির গোঙানি তাকে ক্ষত বিক্ষত করে ফেলল। দাঁড়ালো না ইরাম, একটা শব্দ অবধি উচ্চারণ করলো না। উল্টো ঘুরে কাঁপা কাঁপা পায়ে কিছু দূর এগোলো। তারপরেই ছুট লাগালো। জোরে জোরে আরও জোরে দৌড়াতে লাগলো। সে যতক্ষণ না তার বুকটা ভেঙে খান খান হয়ে গেল। আজ 5 দিন হয়েছে ইরাম বাপের বাড়ি চলে এসেছে। বাপের বাড়ি তো আর নেই, ভাইয়ের বাড়ি। বাড়ির চিন্তায় তাই আধ শুকনো হয়ে গিয়েছে ভাইয়ের বউ মিথিলা। এত কষ্টে যাকে শেষমেশ বিদায় করা গিয়েছিল, সে আবারও ঘাড়ে চেপে বসতে চাচ্ছে। আগে তো তাও চাকরি করত, সংসারে টাকা দিত। বিয়ের পর তো সেটাও নেই। ঠিকই তো, সংসারে মনোযোগী হয়েছিল। তাহলে কি এমন হলো যে হুট করে সব ছেড়ে ছুড়ে এসে হাজির হলো? চিন্তায় রাহাতেরও মাথায় হাত। কিছুতেই ভেবে পাচ্ছে না কি হয়েছে। ইরাম কিছু বলছে না, খাবার দিলেও খাচ্ছে না। সারা দিন শুধু নিজের পুরাতন রুম লক করে বসে থাকে। গতকাল মিথিলা জোর করে খাবার খাওয়াতে গিয়ে দেখে বাথরুমের শাওয়ারের নিচে বসে আছে। কত ঘন্টা কে জানে। পুরো শরীর শীতল হয়েছিল। পরে ভাইরা মিলে ধরাধরি করে বিছানায় এনে গরম তেল মালিশ করে কোনো মতে ঠিকঠাক করেছে। আজকেও অরণ্যর বাড়ি থেকে ঘুরে এসেছে সে। দারোয়ান জানিয়েছে ইরাম চলে আসার পর অরণ্য নাকি আর বাড়িতে ফেরেনি। কোথায় আছে কেউ জানে না। ফোনটাও বন্ধ। রাহাত পড়েছে এক মহা বিপাকে। বেশ ভালোই ঝগড়া হয়েছে মনে হয়। অবশেষে মন্তব্য করল মিথিলা। স্বামীকে চা পরিবেশন করলো। তাই তো দেখছি, দুলাভাই তো এত শক্ত হওয়ার মানুষ না। আপু বলতে সে তো রীতিমতো অজ্ঞান। অথচ আজ এতদিন আপু এখানে একবারও খোঁজ নিতে আসলো না। মামলা ভালোই সিরিয়াস। রাহাত চায়ে চুমুক দিল। মিথিলা একটি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ল। একেই বলে কপালের নাম গোপাল। তাও যা একটু সুখ আপুর কপালে লেখা হয়েছিল, তাও ওনার কপালে সইল না। এত বড় ঘর, এত ভালো অবস্থা, এত ভালো স্বামী, সব ছেড়ে পাগলের মতো চলে এসেছে এখানে। বলি, সংসারের ছোটোখাটো ঝামেলা একটু হবেই। তোমার আমার কত হয়েছে। আমি কি কথায় কথায় বাপের বাড়ি গিয়ে হাজির হয়েছে নাকি? দুলা ভাইয়েরও তো আত্মসম্মান আছে। বউ এভাবে না জানিয়ে চলে এসেছে। পুরুষ মানুষ রাগ হওয়াটা স্বাভাবিক না? আপু তো মুখেই খুলছে না। কি হয়েছে না বুঝলে সমাধান করবে কিভাবে? বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আবার এখানে হাজির। সমাজে অলরেডি কথা শুরু হয়ে গিয়েছে। আপাতত তো সবাইকে বেড়াতে এসেছে বলে দমিয়ে রেখেছি। কতকাল রাখবো বলো? আপুকে বোঝাও তুমি। ভাইয়া, আপুর গা থেকে রক্ত বেরোচ্ছে। এমন সময়ে 2 তলা থেকে ইহানের আর্ত চিৎকার ভেসে এলো। উভয়ে ঝট করে ফিরে তাকালো। সিঁড়ির উপর থেকে কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে ইহান জানালো, হাসপাতাল, জলদি, আপুর পেটে বাচ্চা। এক মুহূর্ত বসে থাকতে পারল না কেউ আর। দৌড়ে ইরামের রুমে গেল। সামনের দৃশ্য দেখে না চাইতেও রাহাত এবং মিথিলা জমে গেল। এমন ভয়াল দৃশ্য! ইরাম বিছানার উপরে ছটফট করছে। মলিন চাদর টকটকে লাল তরলে ভেজা। রক্তাভ তরল চাদর চুইয়ে মেঝেতে পড়ছে। আর কেউ না বুঝলেও মিথিলা ঠিকই বুঝল। সে মেয়ে, সে জানে ইরামের সাথে কি হচ্ছে। মা! মধুর ডাকটা আর শোনা হলো না ইরামের। একদিনের জন্য হলেও যে আশার স্বপ্ন সে বুনেছিল, তিলে তিলে একটা প্রাণকে গড়ে তোলার যে বাসনা তার বুকে লালিত হয়েছিল, যে স্বপ্নের ভবিষ্যতের আশায় শত কল্পনা বোনা হয়েছিল, সেই প্রাণ যেমন নীরবে এসেছিল তেমন নীরবেই চলে গেল ইরামকে শূন্য করে দিয়ে। তার গর্ভের ভ্রূণ এক পরিপূর্ণ প্রাণের স্বীকৃতি লাভের আগেই বিদায় নিল লম্পট এক দুনিয়া থেকে। একদিক থেকে ইরাম তৃপ্ত। এই কলুষিত দুনিয়া একটি সুস্থ প্রাণ লাভ করার অধিকার রাখে না। হাসপাতালের বিছানায় চুপটি করে বসে আছে ইরাম। কোনো নড়চড় নেই, একদম পাথরের মূর্তি। এক সময়কার উজ্জ্বল মুখটা ফিকে হয়ে এসেছে, রুক্ষ হয়ে উঠেছে ত্বক যত্নের অভাবে। চোখের নিচে গাঢ় কালি, একটা হাত পেটের উপরে। আজকাল সে এভাবেই বসে থাকে, এভাবেই ঘুমিয়ে পড়ে, এভাবেই অনুভব করে শূন্যতাকে। হাসে না,
কাঁদে না, কোনো অনুভূতি আর হয় না। চোখ জোড়া শুধু পাথরের বলের মতন একদিকে উদাসীন চেয়ে থাকে। ইরাম জানে না কত সময় পেরিয়েছে, কত দিন ধরে সে হাসপাতালে আছে, তার সাথে কে কি কথা বলছে, কে কি করছে, আর জানতে ইচ্ছেও হয় না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। ইরামের কানে একটা মৃদু শব্দ গেল, দরজা খোলার আওয়াজ। তাকানোর প্রয়োজন বোধ করলো না ইরাম। সে ইতিমধ্যেই জানে নার্স আসেনি, না কোনো ডক্টর। রাহাত, মিথিলা, ইহান, হুম, পরিবারের কেউ নয়। এসেছে ওই লোকটা, তার গায়ের গন্ধ ইরামের খুব চেনা। 1000 মাইল দূর থেকেও বুঝি টের পায়। তার স্বপ্নের ধারক, তার ভাগ্যের শিল্পী। এসেছে অরণ্য, সুস্থির নিটোল, সুদর্শন চেহারায় মলিনতার অভাব। উল্টো জেল্লাদার হয়েছে ভীষণভাবে। ইরাম না তাকিয়েও বুঝতে পারে ওই অস্তিত্বের প্রতিটা পরিবর্তন তার শরীর অনুভব করার অদ্ভুত একটা ক্ষমতা লাভ করেছে। অরণ্য ধীর পায়ে এগিয়ে এলো, ইরামের বিছানার কাছে দাঁড়ালো। ফিরেও দেখল না রমণী। আগের মতোই চোখজোড়া কৌটোরাগত, নিক্ষিপ্ত শূন্যের পানে। অত্যন্ত ফর্মাল প্যান্টের পকেটে 2 হাত রেখে এক নাগারে ইরামকে দেখল। প্রতিটি ক্রিয়া, কিভাবে তার পেটের উপরে হাতটা চেপে বসেছে, সেটা এড়ালো না অরণ্য দৃষ্টি। তার গভীর কণ্ঠ ভেসে এলো ইরামের কানে। এটা একটা জঘন্য মা হওয়ার জন্য। উঠল অরণ্যর হাত, শটান ইরামের গালে জ্বর বসালো সে। ইরামের মাথাটা একদিকে বেঁকে গেল, তার উজ্জ্বল শ্যামলা গালে 4 আঙুলের গভীর দাগ ভেসে উঠল দগদগে ঘায়ের মতো। অথচ ইরামের ব্যথা লাগলো না। গায়ের ব্যথাটা বুঝি মরে গেছে, আর অনুভূত হয় না। মনের ব্যথার যেখানে জয় জয়কার, সেখানে এই বাহ্যিক ব্যথা অতি তুচ্ছ। অরণ্য ইরামের পিছনে সরে দাঁড়ালো, ঝুঁকে এসে তার গলা আঁকড়ে ধরে সেই থাপ্পড় দেওয়া গালেই ঠোঁট ছুঁয়ে গাঢ় চুমু খেলো, অনেকটা সময় নিয়ে, গভীরভাবে। ইরাম নড়ল না, সরল না, বসে রইল শুধু মূর্তির মতন। গলায় চাপ লেগে তার নিঃশ্বাস আটকে আসছে, অথচ সেই ছটফটটুকুও করতে চায়, সায় দিল না শরীর। অরণ্য তার কানে ফিসফিস করল, আর এটা একজন জঘন্য স্বামী হওয়ার জন্য। নিজের গলায় ঠান্ডা কিছু একটার অস্তিত্ব টের পেল ইরাম। মাথা ঝুঁকিয়ে তাকালো। একটি লকেট ঝুলছে তার গলায়, লাল টকটকে রুবির লকেট। অরণ্য তৎক্ষণাৎ তার পায়ের কাছে বসে পড়ল। ইরামের পা নিজের 2 হাতের মুঠোয় সযত্নে তুলে সে নিগুড়ো আবেগ নিয়ে বলল, আমি তোর শুরু, আমি তোর শেষ, আমি তোর পথি কবিতা, ছদ্ম তোর একমাত্র আশ্রয়, বাড়ি চল আমার কবিতা। বিয়ের পর মেয়েদের স্বামীর সঙ্গে সব কিছুই অ্যাডজাস্ট করে নিতে হয়। স্বামী বিবাহিতা রমণীর একমাত্র গতি। স্বামী বেচারা পুরুষ মানুষ, একটু আধটু এদিক সেদিক ঝুঁকবেই। বউ তাই তাকে নিজের আঁচলে বেঁধে রাখতে হবে শক্তভাবে। সব অপরাধী স্বামীর ক্ষেত্রে ক্ষমার যোগ্য, কারণ সে না দেখলে সমাজের আর কেউই বউকে দেখবে না। আপন ভাইও তো না, তা সে অপরাধ যদি হয় পরকীয়াও। যদিও অরণ্যর ভাষ্যমতে সে পরকীয়া করে না, কারণ পরকীয়ার অর্থ ঘরে বউ রেখে বাইরের দ্বিতীয় কোনো রমণীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা। কিন্তু সে তো ইরামকে ছাড়া কাউকে ভালোবাসে না। বাইরের সবাই শুধু শরীর, ভোগের শরীর, আনন্দের আধার। এক স্ত্রী বাদে অন্য কোনো রমণীকে সে কোনো দিন দ্বিতীয়বার ভোগ করেনি। তাহলে এটা পরকীয়া কিভাবে হতে পারে? ইরাম শুধু শুনে যায় আজকাল, জবাব দেওয়ার হয়ে ওঠে না। স্বামীর সঙ্গে একটু আধটু মানিয়ে চলতে হয়, স্বামীর সঙ্গে একটু আধটু মানিয়ে চলতে হয়, স্বামীর সাথে একটু আধটু মানিয়ে। মনে পড়ে না ইরামের আর। সারা দিন সারা রাত এই বলি ঝুঁকে যায় সে তোতা পাখির মতো। হয়তো সমাজ তাকে মেনে নেবে। দিনমোহরের টাকা তুলে দেয়া ভাইগুলোর দিকে অসহায় চোখে বুবুকুর মতো তাকিয়ে থাকে সে। রাহাতকে দিয়েছিল, ঘুষ দিয়ে নাকি বড় চাকরি হয়েছে ছেলের, বাকিটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট। ইহানের ভবিষ্যতের জন্য, নিজের জন্য কেন কোনোদিন ভাবেনি ইরাম? প্রশ্ন ওঠে মাঝে মাঝে মনের ভেতর। এত বিশ্বাস, এত অন্ধবিশ্বাস ছিল তার ভাগ্যের প্রতি। কোনো দিন কিছুই খারাপ হবে না, কিছুই না। যদি একটু স্বার্থপর হওয়া যেত, যদি পরিবারের আগে নিজের কথা ভাবা যেত, যদি সমাজের আগে নিজের ব্যাপারে ভাবা যেত, তবে কি আজ তার ভ্রূণটা পৃথিবীর শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারত? স্বামীর সঙ্গে একটু আধটু মানিয়ে চলতে হয়, স্বামীর সাথে একটু আধটু মানিয়ে চলতে হয়।
ঠিক তখনই ইরামের মস্তিষ্ক দখল করে নেয় বাক্যটি। সমাজের শিক্ষা, মা বাবার শিক্ষা। ইদানিং অরণ্য ভীষণ গায়ে হাত তোলে। এটা নাকি তার প্রগাঢ় ভালোবাসা। স্বাভাবিক মিলনে আর তার পোষায় না। ইরামের বুকে সিগারেটের ছ্যাঁকা দেয়া তার অন্যতম প্রিয় একটা কাজ। ছ্যাঁকা দেওয়ার পর যখন গাঢ় দাগ হয় তখন নিজের হাতে মলম লাগিয়ে দেয়। পাগলের মতন অনুভব করে মুগ্ধতা। কি প্রগাঢ়ভাবে ভালোবাসে সে তার স্ত্রীকে। অর্ধেক দিন প্রায় নগ্ন বিছানায় শিকল দিয়ে বেঁধে রাখে ইরামকে পশুর মতো। কারণ তার চোখে ইরাম অপসরী। তার শরীর, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের গঠন প্রতিদিন নতুন করে অরণ্যকে প্রেমে ফেলে। ইরামের শরীরে ফুটে ওঠা প্রত্যেকটা দাগ তার বুকে অধিকারবোধ জন্মায়। অতি যত্নে সে নিজের দেয়া দাগের উপরে বরফ ঘষে দেয়। এত তীব্র ভালোবাসা কেউ 1000 বছর অপেক্ষা করলেও পায় না। আর ইরামের মতো তো কেউ কেউ না চাইলেও পেয়ে যায়। ইরামের বাইরে যাওয়া মানা, ভাইদের সাথে যোগাযোগ করা মানা, কোনো পুরুষের দিকে তাকানো মানা, রুম থেকে বারান্দায় যাওয়া মানা। যেতে পারে যদি অরণ্য কোলে বসে, দোলনায় দুলতে পারে যদি অরণ্যকে সাথে নেয়। অরণ্য নিত্য নতুন উপহারে স্ত্রীকে মাতিয়ে রাখে। নতুন শাড়ি, গহনা, ফুল, প্রিয় বই। ইরামের রুমে এখন ফুলের বাগান আছে। দেয়ালের বইয়ের আলমারি, আলমারিতে শাড়ির দোকান, লকারে গহনার স্তূপ। অথচ অরণ্যর উপহার ফুরোয় না। ইরামকে সে এক পৃথিবী সমান সুখ দেবে। ইরাম জানে না কত শত রমণীর ইরামের জায়গায় থাকার স্বপ্ন বনে, অথচ তাদের জায়গা শুধু অরণ্যর বিছানা অবধি সীমাবদ্ধ, যেখানে ইরাম রাজ করে স্বামীর অন্তর জুড়ে। এর নাম ভালোবাসা নয় কি? অরণ্য প্রতি রাতে চেষ্টা করে একটা প্রাণের বিনিময়ে আরেকটা প্রাণ। মাতৃত্বের সুখ দেবে সে স্ত্রীকে। যে মাতৃত্বের স্বাদ জীবন ছিনিয়ে নিয়েছে, সেই মাতৃত্বের স্বাদ ইরামকে অরণ্য দেবে, দিয়েই ছাড়বে, যে কোনো মূল্যে। তার চেষ্টার কোনো কমতি নেই। দিন দিন সেই চেষ্টা উন্মত্ত হয়। ইরামের শরীরে দাগের সংখ্যা বাড়ে। তাতে কি? ডাক্তার তো ঠিকই আসে পরের দিন। স্ত্রীকে সুস্থ রাখার কম চেষ্টা অরণ্য করে না। এর নাম ভালোবাসা নয় কি? কবিতার জন্য অরণ্য আগা গোড়া একটি ভালোবাসা। তাই তো আজ রাতে যখন গর্ভবতী ইরাম নিজের হালকা ফোলা পেট নিয়ে ফুপিয়ে ফুপিয়ে অরণ্যর কাছে আর্জি জানালো, অরণ্য, মুক্তি দিন আমায়, মুক্তি। তখন অরণ্য সইতে পারল না। কিছু বুঝে ওঠার আগেই পা তুলে ইরামের বুক বরাবর কষিয়ে লাগতে দিয়ে সে চিৎকার করে বলল, তালাক দিলাম তোকে আমি, তালাক। যা দেখি, বাইরে গিয়ে দেখ দুনিয়া কত কঠিন। এমন জটিল সময়ে বুকে লাথি দেয় অবশ্য মায়া হলো অরণ্যর। সঙ্গে সঙ্গে স্ত্রীকে কোলে তুলে জামা খুলে ঠিকই ওষুধ লাগিয়ে দিল। গালে অসংখ্য স্নেহের চুমু খেতে খেতে সারা রাত নিজের বুকে চেপে 1000 বার সরি বলল। অথচ সে জানল না আজকে রাতের পর থেকে এক রমণীর হিসাব শুরু হয়ে গিয়েছে। ইরাম ভেবেছিল এই চক্র সে কোনো দিন ভেদ করতে পারবে না। অরণ্য ছায়াতলে একটি খেলার গুটি হয়ে থেকে যাবে সে আজীবন। তবুও যদি সে নিরালায় নিভৃতে একাকী বেঁচে রয় পৃথিবীর কোনো এক কোণায়, তবে অবহেলাই সই। কিন্তু ইরাম সইল না। মাতৃত্ব তাকে বরণ করার পর থেকে আর সইল না কিছুই। সন্তানকে নিয়ে সব কিছুর মাঝে আড়ালে আবডালে বাঁচবে ভেবেছিল সে। যদি অরণ্যর ছায়ায় হয় তবুও। শুধু লোকটা কোনোদিন সন্তানকে কিছু না করলেই হবে। কিন্তু না, হলো না ইরামের। ইজানকে যখন প্রথমবারের বুকের মাঝে চেপে ধরল, যখন ওই নাজুক শরীরের উষ্ণতা তার খা খা মরুভূমি হয়ে থাকা বুক শীতল পানির জোয়ারে ভাসিয়ে দিল, তখন ইরাম টলল। ইরাম রমণী ইরাম, রাহাত ইহানের বোন ইরাম, সমাজের গোলাম ইরাম, অরণ্যর স্ত্রী ইরাম কোনো দিন টলেনি ঠিকই, কিন্তু মা ইরাম টলল। রীতিমতো দুঃসাহসের ডানায় চড়ে সে উড়াল দিল। ইজানকে নিয়ে প্রতি গায়ে মাতল জননী ইরাম। আজ থেকে ইরাম স্বার্থপর, আজ থেকে ইরাম অবিশ্বাসী, আজ থেকে ইরাম নিষ্ঠুর, আজ থেকে ইরাম চোখের বিষ, আজ থেকে ইরাম স্ত্রী, বোন, সমাজ কিচ্ছু না। আজ থেকে ইরাম একজন মা, ইজানের মা। বর্তমান নার্সারি গ্লাইডারে বসে দুলছে ইরাম, চোখজোড়া বাইরের দিকে নিবদ্ধ। সন্ধ্যা নামছে,
জগতে। বারান্দাগুলি শীতল বাতাস আসছে, খোলা গায়ে লাগতেই শরীর কেমন শিরশির করে উঠল। অনুভূতিহীন শীতল ইরাম নিজের শাড়ির আঁচলটা টেনে ঠিকঠাক করে নিল, পরম যত্নে ঢেকে ফেলল সকল কদর্যতা, ঠিক যেমন করে এতকাল সে ঢেকে এসেছে নিজের সকল না বলা কথা। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই আলাদিন। নরম গলায় বলল ইরাম, দুলতে দুলতে বাইরের দিকে চেয়ে রইল শূন্য চোখে। তুমি আমার কল্পনার চাইতেও বেশি কিছু নিয়ে আমার জীবনে পদার্পণ করেছো। আমি চাই না, আমি চাই না তোমার সাথে আবার শেষটা কণ্ঠকীর্ণ হোক। তুমি হয়তো অনেক কিছুই ডিজার্ভ করো, বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, ভালোবাসা, যার কোনোটাই তোমাকে দেওয়ার সাধ্য আমার নেই। আমি তোমাকে শুরু থেকেই ব্যবহার করেছি, সামনে ব্যবহার করে যাব। যদি পারো আমার রহস্যগুলো রহস্যই বানিয়ে রেখো। তুমি কাকে ভালোবাসবে, কাকে অনুভূতি দান করবে, তোমার একান্তই ব্যক্তিগত বিষয়। তবে আমি যতদিন আছি একটুখানি সম্মান দিও, ওতেই চলে যাবে আমার। ইরাম উঠে পড়তে যাচ্ছিল। এই রুমের ভিতরে কেমন দম বন্ধ লাগছে তার, গলা ধরে আসছে, অথচ সে উঠতে পারল না। দৃষ্টি অন্যদিকে থাকায় এতক্ষণ যাবৎ সে কিছুই খেয়াল করেনি। হুট করে তার কানে ফোঁপানোর মতন শব্দ গেল। ঝট করে ঘুরে তাকালো সে। বিছানার উপরে বসে আছে সাইবান। তার সুঠাম শরীরটা সামান্য কাঁপছে, মুখ দুই হাতের মাঝে গুজে রাখা, তাই দেখা যাচ্ছিল না। ইরাম শুনতে পাচ্ছে শুধু কান্নার আওয়াজ। নাকি ইরামের ভ্রম? ভ্রমই মনে হলো, কারণ সেই দলা পাকানো কান্না একেবারে হুট করেই মিলিয়ে গেল। এর বদলে জায়গা দখল করে নিল হাসি, অট্ট হাসি রীতিমতো। সাইবানের শরীর আরও জোরে কেঁপে কেঁপে উঠল। দৃশ্যটা এতটা অশরীরী কেন লাগলো ইরাম জানে না, শুধু অনুভব করলো তার শীত দ্বারা বেয়ে শীতল আতঙ্কে স্রোত নেমে গিয়েছে। মুখ তুলল সাইবান। তার চোখ জোড়া এমনিতেই কালো, অথচ ইরামের মনে হলো যেন ওই চোখের মাঝে সাদার আর কোনো অস্তিত্বই নেই, গোটা কালো হয়ে গিয়েছে মার্বেলের মতো। হাসছে সাইবান, তার ঠোঁটে মাখা বিস্তৃত হাসি, ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে নামা হালকা লাল তরল। রক্ত নাকি? স্তম্ভিত হয়ে গেল ইরাম। গিরগিটিও বুঝি এত দ্রুত রং পাল্টায় না? যত দ্রুত সাইবানের চেহারা পাল্টালো, বিষণ্ণতা, বিনোদন, অতঃপর শুধুই কালো। ঘর ঘরে একটা অমানসিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো গোটা রুম জুড়ে। কঠিন দূরে দেখে ফেললে আর এবারে কি কাজ? প্রথমে 3.5 হাত মাটি, তারপর জাহান্নাম দেখা হোক আজ। আজকে চাকরি থেকে বেশ দেরি করে ফিরেছে রাহাত। মেজাজ ক্ষিপ্ত হয়ে এসেছে তার এক জুনিয়রের সঙ্গে বোঝাপড়া করে এসে। মিথিলা তাকে ভাত পেড়ে দিয়েছে, টেবিলে বসে চুপচাপ খাচ্ছে সে। স্বামীর সামনে চেয়ার টেনে বসে মিথিলা জিজ্ঞাসা করলো, দলিলের কোনো ব্যবস্থা করলে? রাহাত তাতে আরও বিরক্ত হয়ে উঠল। ঠাস করে পানির গ্লাস টেবিলে রেখে বলল, আমাকে কি রোবট মনে হয় তোমার? দুদণ্ড শান্তিতে পারো না? শান্তি? আমি তোমাকে শান্তি দিই না নাকি তোমার আদরের আপু? পাল্টা তেতে উঠল মিথিলাও। আপু ডাকতে তো লজ্জা হচ্ছে। কেমন বেশরম হলে ওভাবে সম্পত্তির ভাগ চাইতে পারে? লোভী একটা। তুমি বেশরম না। হাত পেতে নাওনি আপুর আগের বিয়ের দেনমোহরের টাকা? ওই টাকাতেই আমার আজকের বড় চাকরি জুটেছে, আর তুমি এই বাড়িতে আয়েশ করে থাকতে পারছো, ভুলে যেও না। রাহাত খেকিয়ে উঠল, চুপ বনে গেল। কথাটা মিথ্যা নয়। ইরামের অরণ্যর সঙ্গে বিয়ে হওয়ার সময় যে উপঢৌকন এবং দিনমোহর পেয়েছিল, তার সবটাই সে নিজের ভাইদের ভাগ করে দিয়েছে। রাহাত অনেক দিন ধরে বেশ বড় একটা পদের চাকরির জন্য দৌড়াদৌড়ি করছিল। আগের ছোট চাকরিতে সংসার চলছিল না, কিন্তু এই দেশে অর্থ না ঢাললে বুঝি কিছুই হতে চায় না। ইরাম সেই ব্যবস্থা করে দিয়েই গিয়েছে। ইহানের ভাগ আজও ব্যাংকে জমা। ইহানের মিথিলা কেন যেন স্বামীর কথার বিরুদ্ধে আর কিছু বলতে পারল না, দাঁত চেপে হজম করল বিষয়টা। এমন সময় সদর দরজায় জোরালো কড়া নাড়ার আওয়াজ। রাহাত এবং মিথিলা উভয়েই খানিক থমকালো। এমন জোরে জোরে ধাক্কাচ্ছে যেন দরজা ভেঙে ঢুকে যাবে কোনো হিংস্র প্রাণী। রাহাত ভ্রু কুঁচকে ফেলল। কোন কুলাঙ্গার এসেছে দেখো, দরজা খুলে একটা রাম ধমক দেবে। মিথিলা উঠে গেল। হেঁটে গিয়ে সে কোনো মতেই দরজা খুলেছে কি খোলেনি, তাকে ঠেলে বিদ্যুৎ গতিতে ভিতরে ঢুকে গেল কিছু একটা।
মনে হলো বুঝি কোনো শিকারী প্রাণী হুট করে ঝাঁপিয়ে পড়েছে। ভোরকে গিয়ে ঘুরে তাকালো সে, অবশেষে দেখতে পেল অপ্রত্যাশিত অস্তিত্বটিকে। সাইবান আলাদিন, রাহাতের খালাতো ভাই, স্লিভলেস একটা সাদা রঙের ঢোলা টি শার্ট গায়ে, সঙ্গে ডার্ট জিন্স, চোখে মুখে আঁধার। মিথিলা বিয়ের পর থেকে কোনো দিন এই ছেলেকে মুন্সি বাড়ির চৌকাঠ বেরোতে দেখেনি। আজ সোজা বাড়ির ভেতরে উপস্থিত বিধায় হতবাক্সে। রাহাত অব্দি ভাত ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে, বিস্ফোরিত চোখে চেয়ে আছে সাইবানের দিকে। স্বামী স্ত্রীর কেউই কথা বলতে পারল না প্রচণ্ড বিস্ময়ের কারণে। সাইবান রাহাতের দিকে এগিয়ে গেল ধীরে ধীরে। স্লিভলেস টি শার্টের কারণে তার বাহুর পেশিগুলো কীভাবে ফুলে ফেপে উঠেছে স্পষ্ট দেখা গেল। ভ্রু তুলল সে, পিয়ার্সিং চিকচিক করে উঠল মৃদু আলোয়। রাহাত মুখে দেখল সাইবানের চোখের ভিতরে ভাসতে থাকা কালি গোলা অন্ধকার, ঠোঁটে ল্যাপটানো রক্তবিন্দুর হাহাকার। অসম্ভব অশরীরী একটা কণ্ঠ ভেসে এলো রাহাতের কানে। জঙ্গলে ঠিকানা? রাহাত এবং মিথিলা উভয়ের সিতারা পেয়ে শীতল তরঙ্গ খেলে গেল বুঝি। ভৌতিক একটা ব্যাপার আছে ছেলেটার মাঝে। মিথিলা অজান্তেই স্বামীর কাছে গিয়ে গা ঘেঁষে দাঁড়ালো। রাহাতও বেগ পোহাচ্ছে এমন অনাকাঙ্ক্ষিত মেহমানকে মোকাবিলা করতে। যে সাইবানকে সে সর্বদা চিনে এসেছে, সেই সাইবানের সঙ্গে এই অশরীরীর কোনো মিল নেই। জঙ্গল? কোন জঙ্গল? কিসের জঙ্গল? রাহাতের প্রশ্নে মাথা কাত করল সাইবান। বিনোদনের লেশ মাত্র নেই তার চেহারায়, সদা প্রফুল্লতা গায়েব হয়েছে কোথাও। জঙ্গল মুর্দা ওরফে অরণ্যা মির্জা, আপনার প্রিয় দুলা ভাই। ঠিকানা দিন। কোন গোয়ায় থাকে জানোয়ারটা? কেঁপে উঠল রাহাত, মিথিলার সঙ্গে দৃষ্টি বিনিময় করল, তারপরে বলে উঠল, ওনার ঠিকানা দিয়ে তুই কি করবি? খেয়ে দে আর কাজ নেই তোর, পাশ খেটে। চুপ! মুখ থেকে শুধু ঠিকানা বেরোবে, অন্য কোনো কথা না। ঠিকানা বাদে অন্য কিছু বেরোলে আর কোনোদিন মুখ খোলার অবস্থায় থাকবেন না। মিথিলা স্বামীর বাহু আঁকড়ে ধরে চেঁচিয়ে বলল, রাত বিরাতে বাড়িতে ঢুকে এ কেমন মাস্তানগিরি? হ্যাঁ, পুলিশের ফোন করব কিন্তু, তখন সম্মান নিয়ে টানাটানি লেগে যাবে। সাইবান এমন এক দৃষ্টিতে মিথিলার দিকে তাকালো যে রমণীর শরীর বরফখণ্ডে পরিণত হলো। ওই চোখে তীব্র চাহনি সহ্য হলো না তার। দৃষ্টি সরিয়ে ফেলতেই কানে এলো অশুভ বাক্যটি, নারী পুরুষের সম অধিকারে বিশ্বাসী আমি। আপনার স্বামীর মতন গায়ে পড়ে সুশীল না। থাপ্পড়ের কাজ করলে উল্টো ঘুরিয়ে থাপ্পড় লাগিয়ে দেব। নারী জেন্ডারের মা বাপ দেখবো না। সাইবান থাম, কি হয়েছে তোর? সমস্যাটা কি আগে বল। এভাবে গুন্ডাদের মতন আচরণ করছিস কেন? রাহাত জিজ্ঞাসা করতেই ক্ষিপ্র গতিতে এক হাত বাড়িয়ে খালাতো ভাইয়ের কলার চেপে সোজা টেবিলের উপরে আছড়ে ফেলল সাইবান। মিথিলা মাথা চেপে ধরে আতঙ্কে ছিটকে সরে গেল, চিৎকার তার গলায় আটকে রইল। সাইবান রাহাতের গলা চেপে ঠেসে ধরল শক্ত কাঠের টেবিলের উপরে। ভাতের থালা বাটি সব ঝনঝন করে আছড়ে পড়ল মেঝেতে। ব্যথায় গুঙিয়ে উঠল রাহাত। খামচে দিয়ে সাইবানের হাত ছাড়াতে চাইলেও কোনো লাভ হলো না। একটা মেরুদণ্ডহীনের বাচ্চা যখন বোনকে বাঁচানোর বদলে উল্টো নরপশুর ভোজ হিসেবে ঠেলে দিয়ে শুধু নিজের পেট পকেটে চিন্তা করে, তখন তাকে ধোলাই করতে গুন্ডার দরকার হয়। তোর মতন ভাইয়ের থেকে একটা কলা গাছও ভালো। শালা সুশীল ভিতর টিম। অরণ্য মির্জার ঠিকানা তোমাকে আমি দেব। গম্ভীর কণ্ঠস্বরটি কানে যেতেই সাইবান থামল, ঝট করে মুখ ঘুরিয়ে তাকালো। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে ইহান, বুকে দুই বাহু বেঁধে রেখেছে, পুরো কোচকে ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহাতকে ঝটকা দিয়ে ছেড়ে সরে গেল সে। মিথিলা দৌড়ে গেল স্বামীর কাছে তৎক্ষণাৎ। সাইবান পাত্তাও দিল না আর কোনো দিকে, সোজা ইহানের সামনে গিয়ে দাঁড়ালো। কোথায় থাকে? চলো দেখিয়ে দিচ্ছি। ইহান নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সামনে সামনে হাঁটতে শুরু করলো। সাইবান খানিকটা বিস্মিত হলো। এই পোংটা, দেখিয়ে দিচ্ছি মানে কি? মুখ নেই তোর? বোবো নাকি? ইহান থামলো। ঠিক সাইবানের মতো করেই দু চোখে ধোঁয়াশা ঘেরা দৃষ্টি দিয়ে ফিরে তাকালো কিশোর ছেলেটি। সাইবান ভ্রু তুলল। এই ছেলের ভাব তার ভালো লাগছে না। মনের আশঙ্কাটাই প্রমাণ হলো। ইহান বলল, অরণ্য মির্জার বাড়িতে আমিও যাবো, বহু পরে তোর হিসাব নিকাশ বাকি আছে আমার। সাইবান কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তবে এই মুহূর্তে এসে তার কারো সঙ্গে কোনো তর্কে যেতে ইচ্ছে হচ্ছে না। এগিয়ে এসে হাত বাড়িয়ে হুট করে টেবিলে বিছানো সাদা টেবিল ক্লথটা ধরে টান দিল।
যাও বা বাসন কোসন টেবিলের উপর অবশিষ্ট ছিল তাও মহা হট্টগোল করে ছড়িয়ে পড়ল মেঝেতে। আঁতকে উঠল মিথিলা আর রাহাত। তবে সাইবানকে রোখার দুঃসাহস আজ নেই কারোর। সাদা কাপড়টা হাতে নিয়ে হন হন করে এগুলো সাইবান বাড়ির বাইরে। তার অনুসরণে বেরিয়ে যাওয়ার আগে বারান্দায় রেখে দেওয়া নিজের ক্রিকেট ব্যাটটা কাঁধে তুলে নিল ইহান। নিষ্পলক তাকিয়ে থাকতে পারল শুধু মিথিলা আর রাহাত দম্পতি। এছাড়া আর কিছুই করার রইল না তাদের। আলিশান 2 তলা একটি বাড়ির সামনে এসে থামল সাইবানের বাড়ি। বাড়ির কোনো নাম নেই, শুধু রূপালি রঙের গেট দেয়া। ভেতরের কোথাও কোনো লক নেই বললেই চলে। শুধু গেটের কাছে একজন দারোয়ান টুলে বসে বসে ঝিমুচ্ছে। বেশি রাত হয়নি, এরপরও চারপাশ কেমন শুনশান নীরব। আবাসিক এলাকা বলেই বোধ হয়। উপরন্তু অভিজাতদের বাস, ভাবসাব একটু তো থাকবেই। সাইবান দরজা খুলে গাড়ি থেকে নামলো। একটা সাদা কাপড় জড়ানো তার মুখে, আলগোছে ঝুলছে কাঁধের চারপাশে। দূর থেকে হঠাৎ দেখলে কেউ ভূত ভেবে ভয় পাওয়ার সম্ভাবনা আছে ভাববে, অথচ পরোয়া নেই তার। প্যাসেঞ্জার সিট থেকে বাইরে পা রাখল ইহানো। ছেলেটার মাথায় মোটরসাইকেলের একটা হেলমেট, সেটার কারণে তার চেহারা দেখা যাচ্ছে না। হাতে ভারী সিজন ক্রিকেট ব্যাট, পুরো দোস্তুর তৈরি সে 4 ছক্কা হাঁকাতে। সাইবান আর চোখে সঙ্গীর দিকে তাকালো, 2 আঙুলে কিছু একটা ইশারা করলো। অতঃপর নিজে এগোলো সামনে দারোয়ানের দিকে। পদশব্দ শুনে ঝিমানো বাদ দিয়ে দারোয়ান মুখ তুলে তাকিয়েই দেখলো যেন এক অশরীরীকে হেলে দুলে এগিয়ে আসছে। মুখে পেঁচানো কাফনের মতো সাদা কাপড়, তাতে আবার লালচে ছোপ ছোপ দাগ। মধ্যবয়স্ক দারোয়ান নিজের হাতে লাঠিটা তুলে ধরেছে কি ধরেনি। সাইবানের হাতে জোরালো এক ঘায়ে উল্টে পড়ে গেল নিচে। সেই যে পড়ল আর উঠল না, অজ্ঞান হয়ে গিয়েছে। সাইবান তাচ্ছিল্যের হাসি হাসলো আপন মনে। গেট খুলে বীর দর্পে এগিয়ে গেল। বিশাল দরজার সামনে মৃদু হলদেটে আলোর বাল্ব জ্বলছে। তার নিচে দাঁড়িয়ে কলিং বেল চাপল সাইবান। এক টানা কয়েকবার। ভেতর থেকে হুটো পুটির আওয়াজ এলো। তারপরেই দরজাটা হাট করে খুলে গেল। মুখ বাড়ালো এক মধ্যবয়স্ক লোক, পরনে লুঙ্গি আর হাফ হাতা শার্ট। সাইবানকে দেখেই সে ভরকে গেল, কিন্তু এদিক সেদিক করার সুযোগ অব্দি পেল না। বিদ্যুৎ গতিতে এগুলো সাইবানের হাত, চেপে ধরল লোকটার গলা। একটাই প্রশ্ন করল, জঙ্গল কোথায়? লোকটা সাইবানের শক্তির সঙ্গে পারল না। এমন দুর্ধর্ষ এক অবয়ব, যেন কাফনে মোড়ানো, হাতে জোরালো বাঁধন আর গভীরতর কণ্ঠস্বর। লোকটাকে হিতাহিত জ্ঞানশূন্য করে ফেলল বুঝি। কোনো মতে বলতে পারল সে। কে কে স্যার? আন্দাজেই বলেছে সে। সাইবান মাথা কাত করে সায় জানালো। হ্যাঁ, তোর স্যার কোথায়? আর তুই কে? হাতের বাঁধনে একটু ঢিল দিল সে, যেন লোকটা কথা বলতে পারে। হড়পড় করে সেই লোক বলে দিল, আমি এই বাড়ির কেয়ারটেকার স্যার। বাড়িতে নাই বহুদিন, কোথায় আছে কেউ জানে না, কবে আসবে তাও কেউ জানে না। আমি শুধু শুনছিলাম বিদেশে গেছে কোথাও। বিশ্বাস করেন, আমি এর বেশি কিছু জানি না। আমি তো শুধু জানিয়া এখানে কাম করি। তাহলে এবার জান নিয়ে পালা। একটা ঘাড় ধাক্কা দিয়ে লোকটাকে রীতিমতো পুতুলের মতো ছুঁড়ে বাইরে বের করে দিল সাইবান। একেবারে সিঁড়ির উপরে উপর হয়ে পড়ল সে। হুড়মুড় করে ঢুকে পড়ল সে ভিতরে। বাড়িটা ভেতর থেকেও আলিশান, একদম চকচকে তকতকে। পরিপাটি আসবাব। 2 তলায় উঠে গিয়েছে সাপের মতন পেঁচানো সিঁড়ি। গোটা সিঁড়ি কার্পেটে বাধাই করা। সাইবান কাপড়ের ভেতর থেকে ঝাপসা ধোঁয়াশার মতো দেখছে সব কিছু। তবুও তার কিছুই বুঝতে বাকি রইল না। এই বাড়ি, ওই সিঁড়ি দেখার সাথে সাথেই বুঝি তার মাথায় যেটুকু তার জায়গা মতো ছিল সেটাও চটাস করে ছিঁড়ে গেল। এই বাড়িতেই তো তার অর্ধাঙ্গিনী নিজের জীবনের রোমহর্ষক 2 বছর কাটিয়েছে। সহ্য হলো না সাইবানের। পিছনে ততক্ষণে ইহান এসে দাঁড়িয়েছে। কিছু বুঝে ওঠার আগেই সে ছেলেটার হাত থেকে ক্রিকেট ব্যাটটা কেড়ে নিল। হন হন করে এগিয়ে গিয়ে লিভিং রুমে থাকা কাঁচের টেবিলের উপরে সজোরে আঘাত করলো। ঝরঝর করে ভেঙে গেল টেবিলটা। রীতিমতো পাগলপ্রায় হয়ে গেল সাইবান। বাঁধন হারা ঝড়। আশেপাশে যা কিছু তার চোখে পড়ল সব কিছুর উপরেই ভাঙচুর চালালো।
শোপিস, দেয়ালে সাজিয়ে রাখা পেন্টিং। সিঁড়ি রেলিংয়ে গিয়ে এমনভাবে ব্যাট দিয়ে আঘাত করতে লাগলো যে ব্যাট ভেঙে গেল অর্ধেক হয়ে। তবুও থামলো না সে। ইহান তাকে আটকালো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্বংসলীলা দেখল প্রাণ ভরে। ভাঙচুরের শব্দে চারপাশ যেন সাক্ষাৎ নরকে পরিণত হলো। কিছুক্ষণের মাঝেই কেয়ারটেকার লোকটা পালিয়ে যায়নি। অজ্ঞান হয়ে যাওয়া দারোয়ানটাও কোনোভাবে জ্ঞান ফিরে পেয়েছে। দুজনেই ছুটে এসেছে ভিতরে। সাইবানের দিকে দৌড়ে আসতে লাগলো তারা, কিন্তু ইহান মাঝখানে দাঁড়িয়ে পড়ল। শরীর ভর্তি করেছে তোদের মনে হয়। আয় গুনে দেখি কয়টা আছে। পুলিশ? পুলিশকে ফোন? একজন নিজের ফোন বের করতেই ইহান ঘুরে গিয়ে লাথি হাঁকিয়ে বসল। ফোনটা ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। একটা কিশোর ছেলের অতি দ্রুত গতির সঙ্গে অসচেতন লোক দুটো হঠাৎ করে পেরে উঠল না। কেয়ারটেকারের লুঙ্গি ধরে টান দিল ইহান। লোকটা চেঁচিয়ে উঠল। আয় হায়, আমার ইজ্জতে টান দিল খচ্চরটায়। তুই খচ্চর, তোর সাহস স্যারও আরো বড় খচ্চর। দারোয়ানের নাক বরাবর ঘুষি হাঁকিয়ে কেয়ারটেকারের মাথায় হেলমেট সমেত বাড়ি দিল ইহান। অবস্থা বেগতিক, বুঝতে বাকি রইল না কারোরই। তাই ঠাস করে পড়ে যেতেই দুজন হামাগুড়ি দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে ইহান ফিরে এলো। ফিরে তাকালো। সমস্ত রুম ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে সাইবান। তার ক্রিকেট ব্যাটটা আধ ভাঙা অবস্থায় ঝুলছে হুড়মুড় করে ভেঙে পড়া সিঁড়ির রেলিংয়ের সঙ্গে। কার্পেট ছিঁড়ে উঠে এসেছে অনেকখানি, যেন হিংস্র কোনো জন্তু আঁচড় দিয়েছে। অথচ সাইবান কোথাও নেই। ক্ষণিকের জন্য সত্যিই ভয় পেয়ে গেল ইহান। আতপাগল ছেলেটা গেল কোথায়? যেই মুহূর্তে চিন্তিত হয়ে সে এগোতে যাবে, তখনই সিঁড়ি বেয়ে 2 তলা থেকে হুড়মুড় করে নেমে আসতে দেখল সে সাইবানকে। সাদা কাপড়টা এখনো মুখে জড়ানো আছে, তবে অস্ফুট শব্দের স্বরের কথাগুলো শোনা যাচ্ছে। শিট, দ্য স্কাউন্ডার ইজ নট হিয়ার। তার মানে অরণ্য সত্যিই বাড়িতে নেই। ইহান কি করবে বুঝতে পারল না। অরণ্যর প্রতি তার এতই রাগ যে মনে হয় সামনে পেলে সত্যিই খুন করে ফেলতে পারবে। নিজের চোখে দেখেছে সে ওই একটা মানুষের জন্য ইরামকে কতটা ভুগতে হয়েছিল, কিন্তু ইহানকে শুধু হাত গুটিয়ে বসে থাকতে হয়েছে। দুঃসাহস কিছু করতে পারেনি সে, দুঃসাহসিক কিছুই করতে পারেনি সে। প্রতিটা রাত আফসোসে বিছানায় মুখ গুজে চোখের জল ফেলে গিয়েছে। রাগে বালিশ ফাটিয়ে ফেলেছে খুশি হাঁকাতে হাঁকাতে। কেন বয়স কম হলো তার? কেন ইরামের ছোট ভাইয়ের বদলে বড় ভাই হতে পারল না সে? কেন আর কয়েক বছর আগে তার জন্ম হলো না? কেন কেন কেন? ইহান শুধু অপেক্ষায় ছিল আর একটু বড় হওয়ার। কিন্তু আজ যখন সে সাইবানকে রুদ্রমূর্তি হয়ে প্রবেশ করতে দেখল, তখন আর নিজেকে রুখতে পারল না, চলেই এলো। কিন্তু এখন ওই শয়তানটাকেও পাওয়া গেল না। শয়তান কিভাবে কিভাবে যে এতকাল বাঁচে। ভাঙাচোরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে সাইবান। তার মাথায় রক্ত উঠে গিয়েছে বোধহয়। মুখে সাদা কাপড় জড়ানো থাকলেও শুধু লাল দেখতে পাচ্ছে সে চোখে, কটকটে উদ্ভট লাল। ঠোঁট কামড়ে ধরল সে, তাতে মুখের ভেতরে নতুন করে রক্তের নোনতা স্বাদটা পেল। মনে পড়ে গেল তার ইরামের কথাগুলো শোনার পর কিভাবে রুকেছিল সে নিজেকে। চোখ থেকে ঠিকরে বের হয়ে আসতে চাওয়া অশ্রুদের সে থামিয়েছে নিজেকে তীব্র ব্যথা দিয়ে। সুচারুতাতে জিভ কামড়ে ধরেছিল সে কান্না আটকাতে। আবার চলে উঠল জিভ, নতুন রক্তে ভরে উঠল মুখ। সাইবানের কোনো পরোয়া নেই। আর ওসব বিষয়ের প্রতি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। তীব্র প্রতিশোধ বাসনা সে পূর্ণ করতে পারছে না, বিধায় শরীর গুলিয়ে উঠছে। কিছু একটা ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছা করছে। হুট করেই নিয়ন্ত্রণ হারা এক হুঙ্কার দিয়ে উঠল সাইবান। এত জোরে রেলিংয়ের মাথায় একের পর এক খুশি হাঁকালো যে 2 হাতের চামড়া ফেটে ক্ষত হয়ে গেল। তবুও থামল না সে। এক লাথিতে পায়ের সামনে পড়ে থাকা ভাঙা টেবিলটাকে আরেক দফায় উল্টে ফেলল। একেবারে বিনা প্রয়োজনেই দফা রফা হয়ে যাওয়ার দেয়ালের পেন্টিংয়ের ক্যানভাস টেনে টুকরো টুকরো করে ছিঁড়ল। সে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছে না কিছুতেই। ধ্বংস ধ্বংস ধ্বংস, শুধু ধ্বংস চাই তার। ইহান দৌড়ে গিয়ে তার 2 হাত চেপে ধরল। থামো, পাগলামি করো না। লোক দুটো পালিয়েছে, দ্রুতই ফিরে আসতে পারে। আমাদের এখন যাওয়া উচিত। চলে যাবে? এই কুলাঙ্গারটাকে 3.5 হাত মাটির জগৎ না দেখে চলে যাব?
হেল নো। ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল সাইবান। তাকে রীতিমতো জন্তুর মতোই দেখাচ্ছে। ইহান অব্দি কিছুক্ষণের জন্য ভ্যাবা চাকা খেয়ে গেল এমন উদ্ভট আচরণ দেখে। সাইবান দিকবিদিক জ্ঞান শূন্য হয়েছে বুঝি। তারপরে হঠাৎ করেই থমকেও গেল। পিন পতন নীরবতা ভর করল চারিপাশে। ইহান শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। সাইবান দানবের মতো স্থির দাঁড়িয়ে আছে, শ্বাস পর্যন্ত নিচ্ছে না বুঝি। রক্তাক্ত দুই হাত দুদিকে ঝুলছে অশনির ন্যায়। একটি ঢোক গিলল ইহান। ঠিক আছে। হুট করে মাথা তুলে তাকালো সাইবান। কাপড়ের কারণে বোঝা গেল না তার চেহারায় কেমন অভিব্যক্তি ফুটে উঠেছে। কিছুই বলল না সে। হুট করে লিভিং রুমের সাথে লাগোয়া করিডরে ঢুকে পড়ল। ইহানও পিছু নিল সঙ্গে সঙ্গে। এদিক সেদিক ঘুরপাক খেয়ে অবশেষে সাইবান যা খুঁজছিল পেয়ে গেল, রান্নাঘর। ভেতরে ঢুকেই সোজা স্টোভের কাছে গেল। নিচে ক্যাবিনেট খুলতেই দুটো সিলিন্ডার পাশাপাশি পেয়ে গেল। বাঁকা হাসি ফুটল তার ঠোঁটে। ইহান তখন সবে মাত্র রান্নাঘরের দরজায় পৌঁছেছে। এই ছেলে এত দ্রুত হাঁটে কিভাবে? আদৌ মানুষ নাকি? মস্তিষ্ক ঠিকমতো বুঝে উঠতে পারেনি তার। এর আগেই কানে এলো একটি রহস্যময় শীষ, অত্যন্ত করুণ সুরে বাজাচ্ছে। করুণ থেকে ক্রমশ চড়া হয়ে উঠল সেই শীষ। অতঃপর অচেনা গলার পাশবিক সুরেলা আওয়াজ। আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে। জমে গেল ইহান। হেলমেটের উইন্ডো খুলে ড্যাব ড্যাব করে চেয়ে রইল সামনের দিকে। দুইটা সিলিন্ডার টেনে হিঁচড়ে বের করছে সাইবান। গুনগুন করে গাইছে সে। তার অশরীরী আওয়াজে ছেয়ে গেছে চারপাশে, যেন দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে তার কণ্ঠস্বর। গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যাপার। ইহান অনুভব করলো ওই কণ্ঠের তাড়নায় তার শরীরের লোমগুলো কেমন দাঁড়িয়ে গিয়েছে। গানের কথাগুলোও কেমন আতর গোলাপ, যেন মৃত্যুর পর লাশ সাজানোর কথা বলা হচ্ছে। সাইবান এক এক করে দুটো সিলিন্ডারে মুখ হালকা করে খুলে দিল। সাক্ষাৎ কবরের ব্যবস্থা করেছে সে। কার্যক্রমের সাথে হেলে দুলে বেখেয়ালিভাবে সে তালে তালে গাইছে। ছিটাইয়া দশুয়া চন্দন, ছিটাইয়া দশুয়া চন্দন ওই রাঙা চরণে। দাহ্য গ্যাসের কটু গন্ধে ভরে উঠল চারপাশ। সাইবানের হাতে উঠে এলো লাইটার। গুনগুন করতে করতে সে পিছিয়ে এলো রান্নাঘর থেকে, এক পা দু পা করে। সময় নিয়ে ইহান ছিটকে সরে গেল। বুক কাঁপছে তার। পরিস্থিতি নয়, বরং সাইবানকেই ভয় লাগছে তার। সাদা কাফনের মতন কাপড় শরীরে জড়ানো, তাতে হাত ফেটে লাগা রক্তের ফোঁটা। অদ্ভুতভাবে সুরে সুরে তুলছে এই শরীরটা, অনেকটা তন্ত্র সাধনার মতো করে। হাতের লাইটারে যদিও ভুলবশত আঙুল চেপে যায় তাহলে শেষ। ইহানের দৌড়ে পালিয়ে যাওয়া উচিত। এই ছেলের জীবন নিয়ে পরোয়া না থাকতে পারে, কিন্তু তার নিজের তো আছে। অথচ সে যেতে পারল না। আতঙ্কিত হৃদয়ে সন্মোহিতের মতো চেয়ে রইল। এ যেন এক ভয়ঙ্কর আসক্তি। সাইবান অবশেষে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ইহানকে দেয়ালের সাথে লেপটে দাঁড়িয়ে থাকতে দেখলো একেবারে। কোনো মন্তব্য না করে হেঁটে লিভিং রুমের দিকে চলে গেল। ইহানের সম্মোহন এতক্ষণে কেটেছে বুঝি। সে কাপা কাপা পদক্ষেপে অনুসরণ করল। সাইবান লিভিং রুমে এসে পড়ল। উদ্দেশ্য বেরিয়ে যাওয়া, কিন্তু পারল না। হুট করে একটা জিনিসের উপরে চোখ আটকে গেল তার। দেয়ালের উপর একদম কোণার দিকে ছোট একটা যন্ত্র জলজল করছে। বুঝতে বাকি রইল না সাইবানের। সিসি ক্যামেরা। বিজয়ীর হাসি প্রস্ফুটিত হলো তার রক্তাভ ঠোঁট জুড়ে। এগিয়ে গেল সে পায়ে পায়ে। সোফার উপরে উঠে দাঁড়িয়ে একেবারে সরাসরি তাকালো সিসি ক্যামেরার দিকে। পিছন থেকে ইহান খেকিয়ে উঠল। আরে কি করছো? তোমার মুখ দেখে ফেলবে তো। সাইবান কোনো পরোয়াই করল না। সোনার হরিণ পেয়ে গিয়েছে সে বুঝি, তাই বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই এক টানে মুখের উপর থেকে সাদা কাপড়টি সরিয়ে ফেলল, লাশ থেকে কাফন সরানোর মতন করে। সরাসরি ক্যামেরার লেন্সের দিকে তাকালো। রক্তাভ ঠোঁটে ভাসল বাঁকা হাসি। তার চোখজোড়া বুঝি তপ্ত লাভার সরোবর, যাতে ভাসমান রক্ত পিপাসা। আস্তে করে নিজের বাঁ হাতটা ক্যামেরার সামনে তুলে ধরল সাইবান। সবগুলো আঙুল নামিয়ে ফেলল একে একে, কেবল মধ্যাঙ্গুলি বাদে। তাতে চকচক করে উঠল সিলভারের আংটি।
অশুভভাবে জিভের গোড়ায় লেগে থাকা রক্তবিন্দুটুকি অনায়াসে চেটে সে সরাসরি ক্যামেরার উদ্দেশ্যে বলে উঠল। গেম অন। চেয়ে রইল সাইবান ক্যামেরার দিকে এক নাগাড়ি, যেন ক্যামেরা নয় সরাসরি চেয়ে আছে অরণ্যর দিকে। তারপরে লাফিয়ে নিচে নেমে গেল, লাইটারটা উপরে ছুঁড়ে দিল, ক্যাচ ধরল, আবার ছুড়ল, ক্যাচ ধরল। এমনটা করতে করতে ক্যামেরার দিকে তাকিয়ে পিছোতে লাগলো। হুট করেই লাইটারে জ্বলে উঠল ফুলকি, সঙ্গে সেই অসহনীয় অমানবিক কণ্ঠের গীত। আশপাশা খেলবো রে শাম, আশপাশা খেলবো রে শাম। সাইবান যখন বাড়িতে ফিরল তখন চারিদিক নিস্তব্ধ। কোথাও না থেমে সোজা বেডরুমে চলে গেল সে। রুমের কোথাও ইরাম নেই। বিছানায় শান্ত হয়ে ঘুমোচ্ছে ছোট্ট ইজান। সাইবান থামল, পায়ে পায়ে এগিয়ে গেল বিছানার কাছে। অপলক চেয়ে দেখল সে ইজানকে। ছোট্ট শিশুটি ঘুমে আচ্ছন্ন, নরম শরীর নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সাথে ওঠানামা করছে। বারান্দা থেকে আসা মৃদু আলোয় মুখটা অপূর্ব দেখাচ্ছে। সাইবান বলতে পারবে না বুকের ভেতরে কেমন অনুভূতি হলো তার। বিছানার একপাশে আস্তে করে বসলো সে, একটি হাত বাড়িয়ে দিল ইজানকে ছোঁয়ার উদ্দেশ্যে। কিন্তু হাতে জমা রক্তবিন্দু চোখে পড়ায় ভ্রু কুঁচকে গেল তার। মাথা নড়ল না, মাথা নাড়ল না। উঠে গিয়ে বাথরুম থেকে 2 হাত ঘষে ঘষে জমাট বাঁধা দাগ উঠিয়ে ধুয়ে দিল। তোয়ালেতে মুছে পুনরায় ফিরে এলো সে ইজানের কাছে। এবার সাহস করে একটি হাত বাড়িয়ে দিল। নমনীয় শরীরটা হাতের তালুর মাঝে আলতোভাবে তুলে দিয়ে বুকে ঠেকালো। ওইভাবেই বসে রইল কিছুক্ষণ। ইজান ঘুমের ঘরে ছোট্ট দুখানা হাত ছড়িয়ে সাইবানের বুক আঁকড়ে ধরল। নাজুক সত্যাটির হৃৎপিণ্ড যেন একই ছন্দে স্পন্দিত হচ্ছে তার সাথে। চোখ বুজে অনুভব করলো সাইবান। ভেতরের জ্বালাময়ী ক্রোধ ধীরে ধীরে অনেকখানি শান্ত হয়ে এলো তার। যেন তপ্ত মরুভূমির বুকে হুট করে এক নদী পানি ঢেলে দেওয়া হয়েছে। অবশেষে চোখ খুলল সাইবান। ঝুঁকে ঘুমন্ত ইজানের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। কি যেন ভাবলো কিছুক্ষণ, তারপরে হুট করে পকেট থেকে ফোন বের করে নিল। নাম্বারটা ডায়াল করলো সে, কানে চাপলো। কয়েকবার রিং পড়তেই রিসিভ হলো। জন্ম নিবন্ধনে কাজ নিয়েছিলাম, কতদূর হলো? ওপাশ থেকে কিছু বলা হলো। সাইবানের ভ্রুর মাঝে গাঢ় ভাঁজ পড়ল। ফোন চেপে ধরে সে বলল, শাহরান আলাদিন ইসান, মায়ের নাম ইরাম কিবরিয়া, বাপের নাম সাইবান আলাদিন। একটাও যদি বানানো ভুল হয়েছে তো নিবন্ধন অফিসে গিয়ে কম্পিউটার পিটিয়ে ভেঙে আসবো, মনে থেকে জানো। এই বাড়িতে ছোট্ট একটা বাগান আছে। কমলা লেবু, মরিচ, ঢেঁড়স ইত্যাদি সবজির ছোট ছোট গাছগুলো সুন্দর বেড়া দিয়ে একপাশে পোতা হয়েছে। অপর দিকটা ফুলের জন্য বরাদ্দ। তার মধ্যে আছে গোলাপ, নয়নতারা। ঔষধি গাছের মধ্যে তুলসী, অ্যালোভেরা ইত্যাদি রয়েছে। এখানে এসে বসলেই কেমন যেন শান্তি শান্তি লাগে। ইট পাথরের শহরে এক টুকরো প্রকৃতির কোল যেন। তাই ইরাম আজ এখানে এসে বসেছে। একটা কাঠের দোলনা আছে। পরিবারের মানুষগুলো সুযোগ পেলে এখানে এসে বসে। সারিকা আর সামিয়া প্রায় ছুটির দিনে এখানে নিজে থেকে কাজ করে। সুগন্ধার সঙ্গে ইরাম নিজেও এসেছে বেশ কয়েকবার গাছগুলোতে পানি দেওয়ার জন্য। রান্নার জন্য সবজিও সংগ্রহ করেছে। ইরাম বসেছে দোলনার উপর। ইজানকে মাত্রই ঘুম পাড়িয়েছে, তাই ছেলের উঠে পড়ার তাড়া নেই। আজ আর একটু শান্তি দরকার। রাতের প্রকৃতি অনেকটাই প্রশান্ত। মৃদুমন্থর হাওয়া বইছে, ঠান্ডা একটা ঝাপটা খেলিয়ে দিচ্ছে শরীরে। ইরামের গায়ের ওড়নাটা দারুণভাবে উঠছে সেই বাতাসে। খোলা চুলগুলো দোল খাচ্ছে তালে তালে। দোলনার দুলুনির সঙ্গে জগৎটা ঘুরপাক খাচ্ছে। ইরাম কাঠের হেলানে মাথা ঠেকিয়ে নিষ্পলক চেয়ে আছে আকাশের দিকে। আকাশে আজ কোনো মেঘ নেই, এক ফালি চাঁদ। সেই চাঁদের পাশে জল জল করা তারারা। ইরাম চেয়েই রইল। আজকাল মানুষ বাঁচে কত বছর? অর্ধেক জীবনটাই পেরিয়ে গিয়েছে তার। অথচ জীবনের মাঝামাঝি সময়টায় এসেও সে বুঝতে পারল না আদৌ এই জীবন সফল নাকি ব্যর্থ। ইরামের জীবনের সেই 17 বছর পর্যন্তই সীমাবদ্ধ। সেই সময়টায় না ছিল কোনো বাধা। মুক্ত পাখির মতন স্বাধীনভাবে উড়েছে সে। তাড়া করেছে নিজের স্বপ্নদের। আচ্ছা, যদি ইরামের বাবা মারা না যেতেন
তবে কি আজ তার জীবনটা অন্যরকম হতে পারতো? হ্যাঁ, পারতো। বাবাদের কাছে মেয়েরা রাজকন্যা। বাবার মুখটা আজ ভীষণ মনে পড়ছে তার, আজও কি স্পষ্ট। বাবা থাকলে রাহাত ইহানকে ভালোভাবে মানুষ করা যেত। বাবা থাকলে কি অরণ্যর সাথে কোনোদিন তার বিয়ে হতো? বাবা থাকলে কি ইরামের এত কিছু সহ্য করতে হতো কোনোদিন? ইরাম ঠোঁটে ঠোঁট চেপে ফেলল, অশ্রুফোঁটা চিকচিক করলো তার চোখ জোড়ায়। অভিমান ভর করলো এক সময়কার বাবার রাজকন্যার অভিব্যক্তিতে। আকাশের তারার পানি চেয়ে সে অভিযোগ দায়ের করলো, তুমি কেন চলে গেলে বাবা? কেন আমায় নিয়ে গেলে না? তোমার বুলবুলির যে অনেক কষ্ট হয় এই পৃথিবীতে, আর কিছুকাল হাতটা ধরে জীবনের পথে এগিয়ে দেওয়া যেত না? নীরবে অশ্রু গড়ালো ইরামের দুই গাল বেয়ে। মুছল না সে। বাতাসের ঝাপটায় মুখ শীতল হয়ে উঠল, অথচ পরোয়া করলো না। দুলতে লাগলো সে নীরবে। আচ্ছা, সে কি পারলে জীবনটাকে অন্যরকম করে সাজাতে চাইবে? যদি প্রার্থনা কবুল হতো, তবে কি এত সংগ্রাম, এত লড়াই, এত যন্ত্রণা সে এড়িয়ে যেত? ইরাম মহা বিষয় নিয়ে আবিষ্কার করলো, জীবন নেই তাকে দ্বিতীয় সুযোগ দিলেও হয়তোবা সে একটা পুনরায় যাত্রায় সামিল হতো। কারণ ওই ছোট্ট নিষ্পাপ অস্তিত্বটি। ইরামের জীবন যদি অন্যরকম হতো, তাহলে ইজান কোনো দিন তার কোলে আসতো না। অথচ ছেলেকে ছাড়া তো এক দণ্ডও চলবে না তার। কান্নার মাঝেও ঠোঁটে মলিন হাসি ফুটল তার। ওই একই তারাদের পাশে জলজল করতে থাকা এক ভালি চাঁদের দিকে চেয়ে সে ওই ছোট্ট মুখখানি মনে করল। বিড়বিড় করে বলল, যদি দ্বিতীয়বার জন্ম বলে কিছু থাকতো, তবে আমি আবার বিনা দ্বিধায় দ্বিতীয়বার সেই কাঁটার ভরা চোলাবাড়িতে ঝাঁপ দিতাম, যা তোমায় আমার কোলে এনে দিয়েছে। ইরাম কতক্ষণ নিচে চিন্তায় ডুবেছিল হিসাব নেই। তার বিশ্রাম ভাঙল মৃদু মৃদু পদশব্দে। নড়ল না ইরাম, শুধু মাথা হালকা কাত করে তাকালো পাশে। বাগানের ভেতরে ঢুকেছে এক ছায়ামূর্তি। প্রথমটা স্পষ্ট দেখা গেল না। বাগানের বাতির নাগালে আসার পরেই পরিষ্কার হলো দৃশ্যটা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাইবান, পরনে একটা ঢোলা ফতুয়া, খয়েরি রঙের, বোতামগুলো সব খোলা, বুকের মাঝখান অব্দি দৃশ্যমান তাতে। সঙ্গে সঙ্গে একটা ঢোলা কালো ট্রাউজার। মাথা তুলছে না সে, নিজের পায়ের দিকে তাকিয়ে এগোচ্ছে। ইরাম অবাক হয়ে খেয়াল করলো সাইবানের এক হাতে ঝুলছে একটা সরু লাঠি, লম্বা চিকন বেতের মতন। ছোটবেলায় পড়া না থাকলে স্যার ম্যাডামরা এমন বেতের বাড়ি দেবেন বলে ভয় দেখাতেন। ইরাম কত খেয়েছে, পড়ালেখার জন্য অবশ্য নয়, দুষ্টুমি আর অহেতুক হাসাহাসির জন্য। একবার তো একজনের মজার কারণে পুরো দলকে সাজা পেতে হয়েছিল। কায়সানও ছিল সেখানে। নির্লজ্জের মতো বেতের বাড়ি খেতে খেতে ফ্যাক ফ্যাক করে হাসছিল তারা সবাই। সে যাই হোক, সাইবান হঠাৎ করে বেত নিয়ে এসে হাজির হয়েছে কেন? পেলই বা কোথায়? এতক্ষণ ছিলই বা কোথায়? বেশ কয়েক ঘন্টা আগেই তো সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। ইরাম ভেবেছিল মাথা ঠান্ডা করতে হয়তো অনুরাগের কাছে গিয়েছে বা এমন কিছু। ইরামের সকল জল্পনা কল্পনাকে অতিক্রম করে সাইবান দোলনার কাছে এসে থামল। মাথা তুলে তাকালো না, বরং হাঁটু গেড়ে ইরামের পায়ের কাছে মাটিতে বসেই পড়ল। মাথাটা তখনও ঝুলে আছে নিচের দিকে, বিধায় ইরাম ছেলেটার অভিব্যক্তি দেখতে পাচ্ছে না। কোনো কথা না বলে সাইবান নিঃশব্দে দুই হাতের তালুতে বেডটা রেখে উপহার প্রদানের ভঙ্গিতে তুলে ধরল ইরামের সামনে। হতবাক হলো রমণী, দোলনায় সোজা হয়ে বসল। কি করছো আলাদিন? বিস্মিত প্রশ্ন ছুড়ল ইরাম। সাইবান পিছপা হলো না, বেদটা নামিয়ে এসে ইরামের কোলের উপর রেখে দিল। গভীর গলায় বলল, আমাকে দিন। শাস্তি? কিসের জন্য? ইরামের উপরে উপরে ছড়িয়ে থাকা হাঁটুর রিপিট উড়ুর উপরে ছড়িয়ে থাকা ওড়নার কাপড় নিজের মুঠোয় পাকিয়ে ফেলল সাইবান, এত শক্তিতে যে তার আঙুলগুলো ফ্যাকাশে হয়ে উঠল। তখনই খেয়াল করলো ইরাম সাইবানের আঙুলের নিচের দিকে ছোট ছোট কাটাচেরা ক্ষতচন্ন। সাইবান এগিয়ে এসে ইরামের হাঁটুতে নিজের কপাল ঠেকালো, কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, আমি নিজের দিকে তাকাতে পারছি না। এক একটা কথা, এক একটা আঘাত, এক একটা অভিযোগ বিশ্বের মতো লাগছে। আপনি অবুঝ নন,
আমি অবুঝ। আপনি স্বার্থপর কি স্বার্থপর না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার সবকিছু আমার কবুল। আপনি আর আপনার ছেলে আমার টাকা পয়সা লুটে নিচ্ছেন না, অথচ আমি সেই কথার খোঁটাটাই আপনাকে দিয়ে দিলাম। এই এক মুখে আমি আপনাকে আমার সবকিছু বিনা দ্বিধায় খরচ করতে বলেছিলাম। আপনি ঠিক যা যা বলেছেন তাই তাই হয়েছে। আমি সত্যি তেমনটা হয়ে গিয়েছে, যেমনটা আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন। আমি নিজেকে বদলাতে পারলাম না, হারাতে প্রমাণ করতে পারলাম না, কিন্তু বড়াই করে সেদিন বলেছিলাম মায়া বসে গেলে পুরুষ নাকি পুরাতন চামকে আগলে রাখে। অথচ আমি ঠিকই সুযোগ পেয়ে আপনাকে কাঁদায় ঠেলে ফেললাম। এই জঘন্য অপরাধের জন্য আমার শাস্তি দিন প্লিজ। আমি আঘাত করুন, ক্ষত বিক্ষত করুন, চর দিন, গালাগাল দিন, কিছু একটা করুন অন্তত। আমি বইতে পারছি না এই গ্লানি, দোহাই লাগে আপনার। আমাকে আঘাত করুন, শাস্তি দিন। ইরাম স্তম্ভিত হয়ে থাকলো। এই হেন সাইবানকে সে কল্পনাই করেনি। হুট করে কয়েক সেকেন্ডের জন্য মনে হলো এই সাইবান বর্তমান সাইবান নয়, সে যেন এর চেয়ে ছোট আলাদিন। এ যেন সে ছোট আলাদিন, যার প্রতি আজও ইরামের অগাধ মায়া। তাই নড়তে পারল না সে। নিজের কোলের বেতের দিকে তাকিয়ে থাকলো। এই ছেলেটা কি পাগল? সে কি ভেবেছে সে সত্যিই তাকে আঘাত করতে পারবে? ইমাম ইরাম নড়চড় করছে না দেখে সাইবান নিজেই বেতটা আঁকড়ে ধরল। আপনি না পারলে আমি নিজেই নিজেকে শাস্তি দেব। আমি সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে ঢুকিয়েছি। এতই সাইনের পরও আমি অন্ধের মতো হাতড়ে বেরিয়েছি। আমার দোষটা কোথায়? আমি আপনার ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে শেয়ার করেছি, আপনার প্রাইভেসির প্রতি এক বিন্দু গুরুত্ব না দিয়েই। আমি 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 এক সেকেন্ডের জন্য হলে আপনার সঙ্গে তিতলিকে তুলনা করেছি। শেষ কথাটা মুখে বলতে পারল না সাইবান, কিন্তু তার অন্তরে তা বাজল দামামার মতো। মুখ না তুলেই বেতটা তুলে নিল সে। নিজের প্রতি তীব্র ঘৃণা আর আক্রোশে শরীর কাঁপল তার। বেতটা দিয়ে নিজেই নিজের কাঁধেই আঘাত করতে লাগলো। রিপিট। মুখ না তুলেই বেতটা তুলে ধরল সে। নিজের প্রতি তীব্র ঘৃণা আর আক্রোশে শরীর কাঁপল তার। বেতটা দিয়ে নিজের কাঁধেই আঘাত করলো সে সজোরে, কিন্তু একটা বেশি আঘাত দেওয়া সম্ভব হলো না। ইরামের হাত চেপে ধরে ফেললো তার হাতটা। বেতটা টেনে হিঁচড়ে কেড়ে নিয়ে ঘৃণিত বস্তুর মতন দূরে ছুঁড়ে ফেলে দিল, যেন সাইবান নাগাল না পায়। ধমক দিল জোর গলায়। টপ ইট আলাদিন। সাইবান তৎক্ষণাৎ মুখ গুজে রইল ইরামের হাঁটুতে। সেই তখন থেকে সে এভাবেই বসে আছে, একবারের জন্য মুখ তোলেনি। নিজেকে আঘাত করলে যেমন অপরাধ বোধ মেটে না, তেমন কাউকে শাস্তি দিলেই কৃতকর্ম মুছে যায় না। হোয়াট ইজ ডান, দিস ডান। দৃঢ় কণ্ঠে বলল ইরাম। সাইবানের পাগলামি তাকে অতি মাত্রায় বিহ্বল করে তুলেছে। এমন সময়ই জিনিসটা টের পেলেও রমণী। তার হাঁটুর দিকটা কেমন ভেজা ভেজা লাগছে, মনে হচ্ছে কাপড় ভিজে উঠেছে ক্রমশ। থমকালো সে। প্রসারিত দৃষ্টিতে দেখল সাইবানের অত বড় সুঠাম শরীরটা তিত্তির করে কাঁপছে। বাতাসের ছাপটায় যেমন গাছের পাতা কাঁপতে থাকে ঠিক তেমন করে। বলতে কিছুই বাকি রইল না ইরামের। বুকের ভেতরে জলোচ্ছ্বাস অনুভব করলো সে। দুই হাত বাড়িয়ে দিল, আলতো করে নিজের হাতের আঁচলায় তুলে নিল সাইবানের মুখখানি। খানিকটা জোর খাটিয়েই মুখটা উঁচু করে দৃষ্টি মেলল নিজের সঙ্গে। অবশেষে সত্যি প্রমাণিত হলো তার অনুমান। সাইবানের গভীর কালো দুই চোখ ভর্তি অশ্রু, স্রোতস্বিনীর ন্যায় বয়ে চলেছে দুই গাল বেয়ে। সমস্ত মুখটা ভিজিয়ে তুলেছে অশ্রুর দ্বারা, আর চোখের পাতা কাঁপছে। কালচে পাপড়ির ভাজে ভাজে শিশিরের মতন চিকচিক করছে অশ্রুকণা। একগুচ্ছ চুল লেপ্টে আছে কপালে, ঢেকে ফেলেছে আইব্রো পিয়ার্সিং। পুরো ঠোঁটগুলো লালচে দেখাচ্ছে, যেন অনেকক্ষণ যাবৎ কামড়ানোর ফলে সমস্ত চামড়ায় উঠে গিয়েছে। দৃশ্যটা দেখে ইরাম তীব্র বেদনা অনুভব করল। এতটা অসহায়ত্ব ওই চেহারায়, এতটা মায়া, এতটা আবেগ, যা এই সুঠাম শক্তিশালী শরীরের অধিকারী পুরুষটির সঙ্গে একদমই মানায় না। ইরামের মনে হলো সে 10-12 বছরের ছোট আলাদিনকে দেখছে, যার কান্নায় অবধি তার আর দেখা পাওয়া যেত। এখনও ঠিক তেমন করেই রাতের আকাশে তারার প্রতিফলন ভাসছে সাইবানের অশ্রু সজল চোখের প্রতিফলনে। নিজের দুই গালে রাখা ইরামের হাতের উপরে হাত রাখলো সাইবান। মৃদু আর্তনাদ তুলে আশঙ্কা নিয়ে শুধালো,
আপনি কি আবারও আমাকে ছেড়ে চলে যাবেন ইরাম আপু? কেন যেন আর সইতে পারল না ইরাম। সাইবানকে মুখ ধরে টেনে তুলল। দোলনাটা দুলে উঠল যখন সাইবান হাঁটুতে ভর দিয়ে উঁচু হতে বাধ্য হলো। দোলনায় বসা ইরাম আর মাটিতে হাঁটু রেখে টান টান হয়ে থাকা সাইবানের মুখ এখন সামনে সমানে সমান আছে, একে বই অপরের বিপরীতে। নুয়ে নেয় নুয়ে সে রিপিট একে অপরের বিপরীতে নুয়ে নেই সে। ইরামের চোখজোড়া ছলছল করে উঠল। তারপরেই সে সাইবানের ঘাড়ে হাত রেখে নিজের অতীব কাছে টেনে নিল। ছেলেটার সঙ্গে তার বহুল শারীরিক পার্থক্য। হাঁটু কেড়ে বসে থাকার পরেও ফোলা বাহু, শক্তিশালী মাংসপেশি এবং ভারী শারীরিক গঠনের কারণে পাতলা ফিনফিনে ইরাম তার সামনে কিছুই না। তবুও রমণী এক শক্ত ভিত্তির মতন করেই তাকে কাছে টেনে নিল। চিকন দুই বাহু জড়িয়ে ফেলল সাইবানের শরীরে, সোজা আগলে নিল বুকের মাঝে। সাইবান প্রথমটায় বুঝল না কি হচ্ছে, তার মস্তিষ্ক যেন কাজ করছে না। অথচ উষ্ণতাটুকু ঘিরে ধরার সঙ্গে সঙ্গে সে নিজেকে এলিয়ে দিল। ইরামের পাতলা শরীর নিজের পুরুষালী দুই বাহুর মাঝে বেঁধে ফেলল শক্তভাবে। মাথাটা রাখল অর্ধাঙ্গিনীর কাঁধে। টপ টপ করে অশ্রু গড়ালো তার এই নিরাপদ এবং উষ্ণতম আশ্রয় মাঝে। ইরামের কাঁধের কাপড় ভিজে উঠতে লাগলো নতুনভাবে, অথচ কারোর কোনো পরোয়া নেই। বিলীন তারা একে অপরের আলিঙ্গনে। ইরামের কাঁধে মুখ গুজে ফুপিয়ে উঠল সাইবান। আই এম সরি, আই এম সো সরি মাই প্রিশিয়াস। আই এম টু সরি মাই আলাদিন। সাইবানের পিঠে হাত বুলিয়ে দিল ইরাম। তার নিজের চোখজোড়াও কেন যেন ভিজে উঠেছে। তারপর হাতটা স্বামীর মাথায় ঠেকিয়ে আলতোভাবে চুলে আঙুল বুলিয়ে সে শান্ত করতে চাইল বাঁধ ভাঙা এক অশান্ত সত্তাকে। সাইবানের কানের কাছে মুখ নিয়ে সে বারবার ফিসফিস করে বলে গেল, আবারও বোঝা উচিত ছিল। এভাবে রেগে মেগে তোমার সাথে কথা বলাটা আমার উচিত হয়নি। ঠান্ডা মাথায় কথা বললে হয়তো তুমি বুঝতে পারতে, কিন্তু আমি নিজের মেজাজ ঠিক রাখতে পারিনি। ঠিক যেমনটা পারিনি আমার কুচিপু হসপিটালে ভর্তি হওয়ার পর। বিশ্বাস করো, ওকে হসপিটালের বিছানায় দেখে আমি কিছুতেই নিজের মাতৃত্বর অন্তরকে বোঝাতে পারিনি। তোমার মুখটা দেখলেই মনে হতো তুমি আমার সন্তানের উপর বিপদ বয়ে এনেছো। তোমায় আজে বাজে কাজের জন্য আমার বাচ্চাটা সংকটে পড়েছে, তাই সেদিন ওভাবে সবার সামনে দ্বিতীয় চিন্তা না করে চড় দিয়েছিলাম। আর আজকে তোমার কলার ধরে চিৎকার করেছি। আমি সরি। হুম, আমাকে ধরে আরো 2টা চড় দেওয়ার দরকার ছিল আপনার। ইরামকে দ্বিগুণ শক্তিতে জড়িয়ে ধরল সাইবান। এতটাই দৃঢ় যে সেই বাঁধন যে রমণী নিঃশ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হয়ে গেল। কিন্তু সে সাইবানকে সরালো না, ধরতে দিল। ক্রমাগত হাত বুলিয়ে গেল সমস্ত অস্তিত্বে। সাইবান ফুপিয়ে উঠল। আমাকে চড় দিন, কলার ধরে ঝুলে থাকুন, দরকার হয় কান ধরে উঠবস করেন, উঠতে বসতে গালাগাল করুন, সবার সামনে কান মলা দিন, অপমান করুন, তবু আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। সাইবান আজ অত্যন্ত আবেগে কথা বলছে। ইরাম তাই বুঝতে পারল না সে দীর্ঘ বাস্তবতা ভেবে বলেছে নাকি স্রেফ অপরাধবোধ থেকে। বেশি ভাবার চিন্তাও করল না সে। এমন মুহূর্তগুলো ভীষণ সেন্সিটিভ আর অরক্ষিত হয়। তাই সাইবানের মাথায় হাত বুলিয়ে সে মাথা কাত করে আলতোভাবে ভেজা গালে ছুঁয়ে দিল নিজের ঠোঁট। আন্দাজ করে নিল এখানেই সেই দিন হাসপাতালে জ্বর মেরেছিল হয়তোবা। সাইবান শিউরে উঠল, জমে গেল সম্পূর্ণ। তার ত্বকে ঠোঁট ছুঁয়ে রেখে ইরাম নরম গলায় বলল, আমি এখানেই আছি আলাদিন, কোথাও যাচ্ছি না। কিছুক্ষণ নিঃশব্দে ওইভাবেই সাইবানকে জড়িয়ে ধরে বসে রইল ইরাম। দোলনা দুলল খুবই আস্তে, তবুও সাইবান নিজের আলিঙ্গন থেকে তাকে মুক্ত করল না। কিছুক্ষণ সময় পর ইরাম নিজের থেকে নিজেকে একটুখানি ছাড়িয়ে নিজের ওড়না তুলে ধরল। দেখি দেখি, এভাবে কেউ কাঁদে নাকি? তুমি কি আমার কচুপুর মতন বাচ্চা নাকি? হুম। সাইবানের ঘাড়ে আলতোভাবে হাত রেখে ওনার প্রান্ত দিয়ে ভিজে মুখটা মুছিয়ে দিল ইরাম। চক্ষু বুজে ফেলল সাইবান, নিঃশব্দে অনুভব করল শুধু। ইরাম মুগ্ধ নয়নে দেখল কেমন বাচ্চার মতো দেখাচ্ছে তাকে। চোখের পাতা অতি যত্নে মুছিয়ে দিয়ে অবশেষে ইরাম বলল, আর কাঁদবে না, তোমার গেঞ্জিগিরির সাথে কান্নাকাটি মানায় না। জিনজি।
ওই হলো, জেনজি গেঞ্জি একই জিনিস। আপনি আমার এক গালে চুমু দিলেন কেন? ইরামের হাসি উবে গেল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সে সাইবানের দিকে। উজ্জ্বল শ্যামলা গালে লালিমার ছোপ পড়ল। ছেলেটা কি রাগ করলো? লামিয়ার পারদ পড়ল। ছেলেটা কি রাগ করলো? অথচ তাকে সম্পূর্ণ আহাম্মক প্রমাণ করে সাইবান মুখ ঘুরিয়ে নিজের আরেকটা গাল দেখিয়ে বলল, এক গালে থাপ্পড় দিলে আরেক গালেও দিন, নাহলে বিয়ে হবে না আমার। ভ্রু কপালে উঠে গেল ইরামের। বিয়ে হয় না শুনেছি, চুমু কবে থেকে? তাছাড়া তুমি অলরেডি বিবাহিত। তো কি হয়েছে? আমি কোনো রিস্ক নিতে পারবো না, আমার আরেকটা লাগবে। তাহলে যেটা দিয়েছেন সেটা ফেরত নিন। মহাবিপাকে পড়ে গেল ইরাম। চুমু আবার কিভাবে ফেরত নেওয়া যায়? মুখ সরিয়ে সে বলল, তোমাকে থাপ্পড় তো একটা দিয়েছিলাম, আরেকটা দিই? দিন। সত্যি সত্যি সাইবার নিজের অপর গালটা এগিয়ে দিল। ভ্যাবাচাকা খেয়ে গেল ইরাম। এতদিন ভাবতো ছেলেটা আধ পাগল, কিন্তু আজ নিশ্চিত হলো এটা পুরোটাই পাগল। সাইবানের বাড়িয়ে দেয়া গাল আর চোখের ওই সুগভীর দৃষ্টি লক্ষ্য করে ইরাম কেন যেন নিজেকে ঠিক নিষ্ঠুর হতে দিতে পারল না। হাত তুলল সে ঠিকই, কিন্তু থাপ্পড় দেওয়ার জন্য না। খানিক দ্বিধা নিয়েই সে আস্তে করে ঝুঁকে এলো। সাইবানের মাথার এক পাশ ধরে একদম আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল গালের মাঝে। শীতল বাতাসে ঝাপটা দিয়ে গেল শরীরে। খোলা চুলগুলো উড়ে পড়ল সাইবানের চেহারায়। শক্ত একটি ঢোক গেল ইরাম। এতেই হবে, তাই না? সরে যেতে চাইল সে, কিন্তু পারল না। সাইবানের একটি হাত জড়িয়ে গেল ইরামের মাথার পেছনে। ফিসফিস করে সে বলল, এবার আমার পালা। তৎক্ষণাৎ মাথা কাজ করে ইরামের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল সাইবান। অর্ধাঙ্গিনীর মতন আলতো স্পর্শ নয়, তার অধর ছুঁয়ে গেল অত্যন্ত গভীরভাবে। ইরাম কেঁপে উঠল। অজান্তেই সাইবানের কাঁধ খামচে ধরে ফেলল সে। দৃষ্টি ঝাপসা হয়ে গেল তার অনুসরণে। সাইবান তার গালে থেমে নেই, ছোট্ট ছোট্ট চুমুর বর্ষণ ঘটিয়ে দিচ্ছে সেই ইরামের সমস্ত মুখে। বিশেষ করে কানের নিচে আলতোভাবে কামড় দিতে যেন ভালোবাসে সে। হালকা জ্বলনি টের পেয়ে হিসিয়ে উঠল ইরাম। শক্তভাবে চোখ বুজে ফেলল। ক্ষণিকের জন্য মনে হলো প্রতিবারের মতো এবারেও সাইবানকে ঠেলে দূরে সরিয়ে দেবে কিনা। অথচ আজ এই মুহূর্তে কেন যেন সেই ইচ্ছেটা আর হলো না ইরামের। হতবিহ্বল হয়ে তার হৃদয় আবিষ্কার করলো এই ছোঁয়াতে তার আর খারাপ লাগছে না। অতীতের স্মৃতি তাড়া করছে না। কেমন যেন পবিত্রতা, স্নিগ্ধতা এবং যত্ন ঘেরা সাইবানের প্রতিটি ছোঁয়ায়। অরণ্যের একেবারেই বিপরীত। জোর খাটাচ্ছে না সে, তাগিদও দিচ্ছে না, কিন্তু ইরামের অস্বস্তি হচ্ছে না, বরং বুকের মাঝে উষ্ণতা ভর করেছে। দুর্বল হয়ে গেল রমণীর শরীর। মন এবং মস্তিষ্কের দোটানায় ভুগল। তবে আজ প্রথমবারের মতো ইরাম মনকে খানিক প্রশ্রয় দিল। কেন তা সে নিজেও বলতে পারবে না। সাইবানের দুই বাহু ইরামের কোমরে জড়িয়ে গিয়েছে, কাছে টেনে নিতে চাইছে যেন নিজের। ইরাম বাধা দিতে পারল না খুব বেশি। অজান্তেই যেন সে সমর্পণ করে ফেলেছে। সাইবান তার গলায় নিজের ঠোঁট ছুঁয়ে চিবুকে উঠে এলো। জলজলে চোখে তাকালো ইরামের চোখের দিকে সরাসরি, যেন প্রাণ ভরে তা দেখছে তার প্রতিটি ছোঁয়ার অর্ধাঙ্গিনীর প্রতিক্রিয়া। ইরাম বন্ধ চোখ খুলে তাকাতেই সাইবানকে সরাসরি ওইভাবে চেয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে গেল। তার সমস্ত মুখে লালিমা ছেয়ে গেল। তার ত্বকের বিপরীতে তির্যক হাসল সাইবান। আপনি জানেন, বাংলা যেতে সেক্সি কোনো ভাষা দুনিয়ায় নেই। ভ্রু কুঁচকে ফেলল ইরাম। বুঝতে পারেনি সাইবানের সমস্ত চেহারায় সেই চিরায়ত দুষ্টুমি তো ফিরে এলো। সামান্য একটু সরে সে বৃদ্ধাঙ্গুলে ইরামের ঠোঁট স্পর্শ করল। আলতো আছে আঙুল বুলিয়ে আবেশিত গলায় বলল, ইংরেজিতে ABCD, বাংলায় AEUO। আপনার কণ্ঠে বাংলাটা দারুণ মানাবে। ইরামের মুখ আর লাল আপেলের মধ্যে বর্তমানে কোনো পার্থক্যই নেই। দিব্য দৃষ্টি থাকলে হয়তো স্ত্রীর কান দিয়ে ধোঁয়া বেরোতেও দেখতে পেল সাইবান। হেসে ফেলল সে, ঝুঁকে এলো ইরামের ঠোঁটের দিকে। হৃৎপিণ্ড ঘোড়ার গুটিতে ছুটতে শুরু করলো তার। ঘাসের মাঝে লেগে থাকা শিশিরের মতন নরম একটুখানি ছোঁয়া অনুভব করতে পারল সে। নিজের ঠোঁটের বিপরীতে ইরামের নরম ঠোঁটের
তপ্ততা। তারপরেই হুট করেই থমকে গেল সে। ইরাম তার চিবুক ধরে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। হতভম্ব হয়ে রইল সাইবান। ইরামের চোখের দৃষ্টিটা কেমন ধারালো হয়ে উঠেছে। তোমার ঠোঁটে কি হয়েছে? জিভ বের করো দেখি। এমন মুহূর্তেও মজা নিতে ছাড়ল না সাইবান। বাঁকা হেসে বলল, নটি গার্ল, স্বামীর জীব দেখতে চায়। বিরক্তি নিয়ে বৃদ্ধাঙ্গুলে নিজেই সাইবানের ঠোঁট চেপে ধরল ইরাম। মুখ খুলতে বাধ্য হলো ছেলেটা। তাতে জিভের ডগায় হালকা ক্ষত স্পষ্ট হলো। হাতের আঙুলেও ক্ষতের দাগ। এই ছেলেটা ছিলটা কোথায়? দারুণ চিন্তা ভর করলো ইরামের মাঝে। আগে তোমার ট্রিটমেন্টের দরকার, পরে সব কথা। সাইবান বোধহয় প্রতিবাদ স্বরূপ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। একটি মেয়েলি কণ্ঠ ভেসে এলো অদূর থেকে। আপা, যা হওয়ার হইছে। বেটা মানুষ মানেই বজ্জাত। বজ্জাতদের জন্য শোক কইরা লাভ নাই। আসেন, আপনি আমি মিলাত চা। বাগানের ভেতরে হেলে দুলে ঢুকলো সুগন্ধা। সে মূলত বেশ অনেকক্ষণ আগে ইরামকে এগিয়ে আসতে দেখেছিল। আজ বাড়ির ভেতরে যা হলো, তারপর মেয়েটাকে মন খারাপ তারপরে মেয়েটার মন খারাপ থাকাটাই স্বাভাবিক। এতক্ষণ বাদেও যখন ফেরেনি, তখন সুগন্ধা ভাবল একটু ইরামকে সঙ্গে দিয়ে মন ভালো করার চেষ্টা করে। তখন সুগন্ধা ভাবল একটু ইরামকে সঙ্গ দিয়ে মন ভালো করার চেষ্টা করা যাক। অথচ চোখের সামনের দৃশ্য তাকে বরফ খণ্ডে পরিণত করলো পুরোপুরি। দোলনায় বসে আছে ইরাম, সামনেই হাঁটু কেড়ে বসে আছে সাইবান। তার ঠোঁটের ভিতরে ইরামের বৃদ্ধাঙ্গুল। দৃশ্যটা অতিমাত্রায় ব্যক্তিগত। সুগন্ধাকে দেখেই ঝটকা দিয়ে দূরে সরে গেল ইরাম। সাইবান ছিটকে গেল মাটিতে। জোরনের আমার সকিনা। সাইবানের হুঙ্কারে বুঝি জগৎ কেঁপে উঠল। হায় ভগবান, রক্ষা করো। বিপদ টের পেয়ে সুগন্ধা উল্টো ঘুরে দে ভো দৌড়। সাইবান নিজের পায়ের স্যান্ডেল খুলে লাফিয়ে উঠে পিছু নিল মেয়েটার। দূর থেকেই স্যান্ডেলটা নিশানা করে ছুঁড়ে মারল। লাফিয়ে ছিটকে গেল সুগন্ধা। আম্মাজান, ভাইজানের ওপর অসুর ভর করছে। তোর গন্ধ। আজকে তোর একদিন কি আমার একদিন। চুলের মুঠি ধরে এমন পাক্কা মারবো, নাকের নাক ছুটে যাবে তোর। সুগন্ধার পিছনে তাড়া করে বাড়ির ভেতর ঢুকে গেল সাইবান। ভেতর থেকে ধূপ ধাপ শব্দ আসতে লাগলো। ইরাম দোলনায় থম মেরে বসে থাকলো। বুক কাঁপছে তার এখনো। সুগন্ধার শরীরে একটা চিৎকার ভেসে এলো। তারপরেই সাইবানের পৈশাচিক অষ্টহাসি। মেয়েটাকে তাহলে বাগে পেয়ে গিয়েছে। ইরাম না পারতে মাথা ঝাঁকিয়ে মুচকি হাসলো। দোলনা থেকে উঠে পায়ে পায়ে হেঁটে চলে গেল বাড়ির ভেতর। পরের দিন সকাল। নাস্তা শেষে আহমদ বসেছেন টিভির সামনে। চ্যানেল বদলাতে একটি সংবাদ চ্যানেলে গিয়ে থামলেন তিনি। গম গম কণ্ঠস্বরে ভরে উঠল বাড়ির লিভিং রুম। গতকাল রাতে রাজধানীর বনানী এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর বরাদ্দ নিয়ে জানা যায়, রাত 8:30 নাগাদ তারা পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। এই ঘটনায় সমস্ত বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের দ্রুত আগমনের কারণে 2 ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। সেই সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কোনো প্রাণহীন ঘটেনি। সম্পদের ক্ষয়ক্ষতি এখনও নির্ণয় করা যায়নি। সংবাদ পাঠিকা অনুভূতিহীন যান্ত্রিক কণ্ঠে পড়ে যাচ্ছে। সঙ্গে টিভিতে ভাসছে কিছু ধারণাকৃত ফুটেজ দৃশ্য। আহমদ টিভির চ্যানেল হুট করে বদলে দিয়ে বললেন, আজকাল টিভির সামনে বসলে শুধু মন্দ নিউজ। অপরদিকে টেবিলে বসে সবজি কাটতে থাকা ইরাম ভ্রু কুঁচকে আর চোখে তাকালো এবং প্লেটে তিনটে ডিম আর বড় বোতল ভর্তি প্রোটিন শেক নিয়ে বসে সাইবানের দিকে। একটি ডিম চিবোতে চিবোতে সে বলে উঠল, সবসময় ভালো লোকের সাথে মন্দ হয়, ব্যাপারটা এমন না বলো? মন্দ লোকের সঙ্গেও মন্দ হওয়া সম্ভব, তাই না ড্যাড?